সঙ্গে যিনি রয়েছেন তার সঙ্গে একটু আমি পরিচিত হই। প্রথমে আপনার নামটা একটু বলেন প্লিজ। জি, আমার পুরো নাম আসিফুর রহমান, নিকনেম শাওন। আসিফুর রহমান শাওন। বয়স কত আপনার? জি, আমার বয়স এখন 29 চলতেছে। 29 চলছে। আপনি কি আমাদের এই অনুষ্ঠানটা নিয়মিত শুনতেন নাকি কোনো কারো মাধ্যমে খোঁজ পেয়েছেন আসলে? জি না, নিয়মিত শুনতাম আগে। দেখা গেছে ভালো গল্প হলে শুনতাম, মানে যে গল্পটা আপনার কাছে ভালো লাগতো, যে গল্পটা আমার কাছে ভালো লাগতো অথবা খুব ক্রেজি করে নিত, তখন শুনতাম। তারপর এটা বলা ঠিক হবে, আচ্ছা ওইটা অসুবিধা নেই, ও শুনতেছে। মানে আমার গার্লফ্রেন্ড এখন আপাতত যে আছে, ও আর কি অনেক সময় আমাকে প্রায় বলতো যে তুমি গান টান বাদ দিয়ে তুমি রাত্রের বেলা হেডফোনটা অন করে তুমি ঢাকা এখন শুনো, এখানে অনেক ভালো ভালো প্রোগ্রাম হয়, এগুলো শুনো। তাই আমি ওকে বলতাম যে তুমি এত রাতে যাবো কেন? আমি তো দেখা গেছে 11টার বাজে গান শুটে শুনে না শুয়ে যাই, তুমি শুনো কেন? শুনে দেখো যে খুব ভালো লাগবে, জীবনটাকে একটা অ্যাডমায়ার নিতে পারবা, এভাবে কদিন চলবা। মানে বেশ কিছুদিন যাবতীয় বলতেছে আর কি, প্রায় 1 মাস যাবত আর কান মানে ও ঝালাপালা বের হতেছে কিছু বলো শোনার জন্য। আচ্ছা, সামহাও আর কি শুনো তুমি, তোমার খুব ভালো লাগবে। মানে যে অনুষ্ঠানের পর আমি বলবো যে যেটা আর কি আমার লাইফ থেকে হয়ে গেছে, যত চলে গেছে, তো সেই ক্ষেত্রেও আর কি আমাকে অনেক সামহাও ইন্সপায়ার করেছে। আপনি শোনার পরে কেন মনে হলো যে এখানে এসে আপনিও গল্পটা বলতে চান, বা কখন আপনি রিয়েলাইজ করলেন যে না আমার গল্পটা বলা উচিত? মনে হয় 3 সপ্তাহ আগে মনে এখানে জসিম ভাই নামে কেউ আসছিল, যে আপনি ছিলেন তার সাথে। তো আমি মাত্র খাওয়া দাওয়া শেষে মানে ও বলতেছে আজকে ঢাকা এখনটা শোনো, একজন লাইফে আসবে, দেখো কি বলে। তো আমি ফুল গল্পটা শুনছি। তো গল্পটা শোনার পরে আমি চিন্তা করলাম যে আপনার নিজের গল্পটা বলা উচিত, যে আমার জীবনে যে এখন কি ঘটতেছে যদি একটা মানুষ শুনে, তাহলে দেখা গেছে আগামীতে এরকম কোনো ফ্যামিলিগত অথবা কোনো নিজস্ব ব্যক্তিগত কেউ কখনো একটা ভুল একটা মিস্টেক কখনো করবে না, যাতে সে যে জায়গায় আছে ভালো জায়গায় থাক, ভালো জায়গায় নিচে যেমন না আসে, সে আরো উপরে উঠুক। রাইট। এবং আজকে কথা বলতে আমার কোনো দ্বিধা নেই প্রিয় শ্রোতা, যে আপনারা জসিমের গল্পটা আছে কিন্তু আমাদের ইউটিউবে গেলে ওটা পাবেন। জসিমের গল্পটা আপনারা খোঁজ করলে এখানে একদম ইজি। প্রচুর লোক ওই অনুষ্ঠানটা শুনেছেন এবং জসিম ভাইয়ের সাথে আমার পরবর্তীতে ফোনে কথা হয়েছে, যে উনি আমাকে যেটা বললেন মানে অফ দ্য রেকর্ড, যে উনি অনেক লোকের কাজের সংস্থানও করে দিয়েছেন, অনেক লোক দূর দূরান্ত থেকে ওনার ফ্যাক্টরি দেখতে এসছেন। তো আমাদের ইচ্ছা আছে যে জসিম ভাইয়ের ফ্যাক্টরিটা আমরা ভিডিও করে আমরা ইউটিউবে আপলোড করে দিব। অনেকেই দেখার ইচ্ছা পোষণ করেছেন, যে মানুষ একসময় কচুল্লতি বিক্রি করত দুবেলা খাওয়ার জন্যে, সেই মানুষ আজকে কয়েক কোটি টাকার মালিক শুধুমাত্র নিষ্ঠা এবং পরিশ্রমে। যে মানুষ একটা কলম যেটাকে বলা হয় যে আসলে অক্ষর জ্ঞান নাই, যার শিক্ষাগত যোগ্যতার কথা বাদই দিলাম, সেই মানুষ আজকে কোটি কোটি টাকার মালিক শুধু পরিশ্রম করে, এবং এই মানুষটাকে জীবনে উদাহরণ হিসেবে নেওয়ার মতো আছে। তো ওকে, তো শুরু করি। আমরা একটা মোটামুটি বড় ধরনের ভূমিকায় করে ফেললাম, প্রায় 4-5 মিনিট নিয়ে। আপনার যেখান থেকে বলার আছে আপনি বলুন প্লিজ। আসলে কিবরিয়া ভাই, আমি শুরু করতে যেতে আমার ছোটবেলা থেকে যতটুকু আমার মনে আছে, আমার ছোটবেলাটা কাটে খুবই ভালো। একটা বাবা মা, সে রিক্সা চালক হোক তার বাবা, অথবা তার বাবা একটা কোটিপতি হোক, সে তার ছেলে অথবা তার মেয়ে অথবা তার ফ্যামিলিকে খুব অনেক কিছু দেওয়ার চেষ্টা করে, আগে দেখে জিনিসটা। তো ছোটবেলা থেকে দেখতাম যে সবকিছুতেই আম্মা থাকতো কি থাকতো না সঠিক জানি না, মানে বাবা সবসময় আমার সাথে থাকতো। মানে উনি কাজে ব্যস্ত থাকলেও আব্বু এটা দরকার, আচ্ছা আজকে না কালকে, আচ্ছা একটু পরে, কিন্তু জিনিসটা হাজির। তার বড় ছেলে ছিলাম আমি, আমার বাবা বংশের বড় ছেলে, ওনার ঘরে প্রথম আমি, মানে খুবই আমাদের ফ্যামিলিটি একটু বড়। আমার বাবা, আমি শুনছি যতটুকু, প্রথম নাকি বাবা একটা ওনার মামার আন্ডারে চাকরি করতো, একটা জব করতো, আপনার গাড়িতে ট্রাকের একটা জব করতো, মানে ট্রাক দেখশন করতো আর কি, এরকম টাইপ। তো বাবার বিয়ে হওয়ার পর, মানে আমি হওয়ার পরে উনি ওনার মামার ওনাকে বলে যে ব্যবসা যেহেতু শিখছো হালকা পাতলা, তাহলে কিছু টাকা থাকলে একটা ট্রাক নিয়ে তুমি ব্যবসা করতে পারো, তোমার কোনো আপত্তি নেই। তো আমার বাবার জীবনের যাত্রা শুরু হয় ওইটা দিয়ে। তো আমার দাদা আবার খুব একটা নামি দামি ব্যক্তি ছিলেন আমাদের এলাকায়, ওই হিসাবে মানে আমার বাবাকে সিএমবিতে, মানে সিএমবি বলতে গেলে যেটা কালকে আমি বলছিলাম যে রোডস অ্যান্ড হাইওয়ে ডেভেলপমেন্ট, যারা কাজ করে। তো আমাদের মুন্সিগঞ্জ জেলা শুনতাম যে আবু এখানে কন্ট্রাক্টরি করে। যখন আমি ক্লাস 3-4-এ, তখন আমি ব্যাংক স্কুলে পড়ি, বাংলাদেশ আদর্শ ব্যাংক উচ্চ বিদ্যালয়, এটা ঢাকা আইজি গেটে অবস্থিত। তো খুব ভালো স্কুল। তো কোন ক্লাসের গল্প বলছেন এটা? ক্লাস 4। ক্লাস 4-এ? ওকে, ক্লাস 4। তো ক্লাস 4 হওয়ার পরে মানে আমার ছোট ভাই তখন আর কি, এটা তখন 95,
তো 95-এর সময় তখন আমার ছোট ভাই হয়, তো ক্লাস 5-এ উঠি, তখন আমার ছোট ভাইয়ের 1 বছর হয়। তো বাবা নাম বলবো না, যার রেস্টুরেন্টই মতিঝিলে, মানে খুব উনার উদ্বোধন করায়, মানে আব্বার ফ্রেন্ড আমার ছোট ভাইয়ের জন্য একটা হিউজ, মানে এখন মেজো ভাই, মানে হিউজ একটা পার্টির অনুষ্ঠান রাখে। অনেক সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করে চাইনিজ রেস্টুরেন্টে, সবাইকে আত্মীয় স্বজন অথবা তার বন্ধু বান্ধব পার্টনার যারা ছিলেন মানে সবাইকে। আপনার বার্থডেতে? না, আমার ছোট ভাইয়ের বার্থডে। আপনার ছোট ভাইয়ের বার্থডেতে? আমার ছোট ভাইয়ের বার্থডে। ওকে। একটা গাড়ি নিয়ে আসে উনি, মানে ড্রাইভ করে আমাকে, আমার আম্মাকে, আমার দাদুকে পিক আপ করার জন্য, ওনার এক ফ্রেন্ডের গাড়ি। ওকে। তা আমি গাড়ি দুইটা কিছু না বললাম, মানে বাবাকে জাস্ট বলি, বাবা গাড়িটা কার? তো বাবা বলে যে গাড়িটা এক ফ্রেন্ডের আর তোমার এক আঙ্কেল। আনলাম, গাড়িটা খুব সুন্দর। তো এই কথাটা বলার পর মানে বাবা বললো যে ভালো লাগছে? আমি বলছি, হ্যাঁ সুন্দরই তো, একটা কমফোর্টেবল। তখন 96 শেষ হয়ে গেছে আর কি। ক্লাস 4-এর ঘটনা আপনার? হ্যাঁ, ক্লাস 4-এ। ওকে। আমি ক্লাস 5 উঠবো আর কি তখন। ওকে। তো ওই পরের বছর যখন আমি ক্লাস 5-এ উঠলাম, তো বাবা মাকে বললো কি যে তোমাকে কিন্তু এবার ক্লাস 5-এ জানি না কতদিন পড়বা, কিন্তু কয়েকটা দিন মানে আমাকে হোস্টেলে থাকার জন্য, মানে আমার আন্টি বাসাতে রাখা হয়, আচ্ছা মানে একটা ট্রেনিং দেওয়ার জন্য। আচ্ছা। তখন আমি বুঝতে পারিনি যে কি জন্য উনি আমাকে রেখে গেছে এখানে। তো প্রত্যেক সপ্তাহ দেখতে আসতো, আম্মা আসতো অথবা আব্বু আসতো। আবু প্রায় রাত্রবেলায় দেখতে, হালকা দেখে চলে গেত, আমি ঘুমায় থাকলে দেখে চলে গেত। ফুপিরা বলতো সকালে উঠলে। তো হঠাৎ করে একদিন কোরবানির ঈদ আসে, হঠাৎ করে সন্ধ্যাবেলা আব্বা আসে, তো গেট নক করে আমার এক আঙ্কেল খুলে যে সাউন্ড কই। তো আমি দোতলা থেকে আসি, হ্যাঁ আব্বু। আমার আব্বু আমাকে সময় আব্বু করে বলতো, আব্বু নিচে আসো, চলো বাসা যাবো। তো আমি উপর থেকে বলতেছি যে গরু কিনছো? গরু কিনা হয়েছে? আমি কিন্তু হাটে আজকে গিয়ে কিনতে আমি তো বুঝতাম না হাটে যাবো না। তো তুমি আসো আগে, তোমার জন্য একটা জিনিস নিয়ে আসছি। তাই আমি ভাবছি একটা ক্রিকেট ব্যাট নিয়ে আসবে, না হলে একটা খেলনা নিয়ে আসবে। তখন আইসা বলতেছে যে গেটের বাইরে গিয়ে দেখো একটা জিনিস আছে। তো গেটের বাইরে গিয়ে আমি, মানে গেটটা বড়, 2 আধা খুলে দেখি যে গাড়িটা সেম গাড়িটা, শুধু কালারটা ডিফারেন্ট। সেম গাড়িটা, আমাদের গাড়িটা ক্রিম কালার ছিল, সেম গাড়িটা দাঁড়ানো। আচ্ছা। তারপর আমি মানে মানে আমার কাছে তখনই লাগলো যে আমি প্রশ্ন করব না কি করবো, আমার কাছে তো খুশি লাগতেছে, একটা তখন আনন্দ লাগতেছে। তো আনন্দকে আমি বললাম হইতে পারে তার বন্ধুরই গাড়ি। তা আমি আবার বললাম আমি কখনো জীবনে মানে অন্য কারো জিনিস হাত দিইনি, নিজের হইতো তাহলে জিনিসটা চিন্তা করতাম, এটা নষ্ট হলো। তো বাবা বলতেছে, কয় এটাই পছন্দ করছিলাম? আমি বলছি হ্যাঁ, এই গাড়ি তো তোর বন্ধু। না, এটা আমি কিনছি আজকে। তো মানে খুশিতে, মানে আব্বু মানে অনেক খুশি হই। তো আব্বু ওর সাথে সাথে বলে বসা গাড়ি ইউটার নিয়ে হাটে যায়, গরু কিনে আমাকে গাড়ির ভিতরে রেখে যায়। আচ্ছা। আইসে দেখে যে গাড়ির তো সব উলটপালট করে ফেলাইছে, মানে হাস্যকর কাহিনী একটা। তো এরকম হয়। তো প্রায় কিছুদিন গেল, ভালোই কাটতেছে দিনকাল। এই প্রায় দেড় মাসখানিক পর আমাকে ফট করে বললো যে ড্রেস আপ। আমি বললাম যে এটা ড্রেস আপ কেন? কয় যে ব্লেজারটা পরো আর এটা পরো, চলো এক জায়গায় যাবো। সন্ধ্যাবেলা এসে বলছে। তা আমি বললাম যাবো। বাবা তখন কি করতো? জি, বাবা তখন একদম ফুললি কন্ট্রাক্টরের বিজনেস? জি, ফুল রোডস এন্ড হাইওয়ে। আচ্ছা। তো আমাকে উনি গুলশান কোন একটা হোটেল ছিল তখন, এত তো খেয়াল নাই, একটা হোটেল ছিল 5 স্টারের মতো ছিল, ওখানে নিয়ে যায়। তো ওখানে নিয়ে যাওয়ার পর নিচে থেকে আর কি উনি বলে যে আমি আসছি, আমার নামে এটা, আমার অ্যাপার্টমেন্ট আছে আমার ছেলের সাথে। তো রিসেপশনে বলার পর বলে হ্যাঁ রুম নাম্বার এততে অ্যাপার্টমেন্ট আছে। তো আমাকে বলে চলো উপরে গেলাম। তো আমাকে এরকম ইন্টারভিউ নেওয়া হলো আর কি, কিছু কথা জিজ্ঞেস করলো, কতটুকু পড়ছি, হাতের লেখা কিরকম, এরকম জিজ্ঞেস করলো। আমি কিছু বুঝতেছি না যে আমাকে কোথায় কি করতেছে বাবা। তো বলার পরে বেরোর পরে আমি বললাম যে বাবা এখানে আসছি, কয় তোমাকে একটা জায়গায় ভর্তি করলাম। আমি আবার এরকম কেন, আমি কি আর দুষ্টামি করবো না? খুব দুষ্টামি করতো, আর দুষ্টামি করবো না। কয় না এবার ঘুরতে যাবো একটু বাইরে, সেই জন্য এখানে আসছি। আমি কোথাও হইতে পারে এপ্রিলে হবে, 15 দিনের মাথায় আমার ফুল ফ্যামিলি, আমার এক কাকা, আমার ছোট ভাই, আম্মু আর বাবা আর আমি। এটা 2000 এপ্রিলে গেলাম। তো তখন হোস্টেলে গিয়ে পেমেন্ট করতেছে আমাকে একজন ফরেনার, উনি ফরেনারই ছিল, স্যার ডেভিড জিজ্ঞেস করতেছে, মানে ইংলিশে জিজ্ঞেস করতেছে না, বাট আমি তখন এত ইংলিশে বলতে পারতাম না, কথা বলতে পারতাম না। তো আমাকে বলতেছে ঠিক আছে অসুবিধা নেই, শিখবো আস্তে আস্তে। সাথে একটা বাঙালি লোক ছিল। তো আমি বললাম ওকে।
তো ইন্টারভিউতে বের হয়, তা বাবা দার্জিলিং সব ঘুরে এলো, টাইগার হিল ঘুরে এলো। ঘুরানোর পরে আসার দিন আমাকে বলতেছে, কয় হোটেল তো এটা ভালো না, ওই যে যেটা হোটেলে কালকে গেছিলাম হোটেলে অনেক সুন্দর হোটেল। তো গেলাম, আমি আমাকে ভাবছি যে এটাও হোটেল দিতে পারে, বেড আছে। তো আমি সন্ধ্যাবেলা মানে আমাকে বললো যে তুমি এখানে থাকো, আমি নিচে থেকে আসতেছি। তো ওই যে বাবা গেছে সন্ধ্যাবেলা, আমার বাবা তো আসে না, মানে আপনাকে হোস্টেলে ভর্তি করে দিয়েছে? ভর্তি অলরেডি করে দিয়েছে, মানে রেখে যে আসছে, মানে আমি আর বলতে পারতেছি না। মানে সন্ধ্যাবেলা আমি সিস্টার, মানে তো ওখানে সিস্টার বলা হয় যারা আমাদের কাপড় টাপড় দিয়ে দেয়, আমি বললাম যে এক্সকিউজ মি, এখানে আমার বাবা আসতেছে না। তো উনি বাংলা না বুঝে উনি বলতেছে 1 মিনিট, আমি কাউকে ডেকেই দিয়েছি। পরে একজন বাংলা টিচার আসলো, সানিকা মিস আসলো। ও মিস আসার পর বলতেছে কি হয়েছে বলো। আমি বললাম যে বাবা কোথায়, আম্মু কোথায়, কাকা কোথায়। বললো যে তুমি তো এখন হোস্টেল, উনি তো চলে গেছে। আলটিমেটলি হচ্ছে আপনাকে ইন্ডিয়াতে দার্জিলিং এ পড়তে দিল, তাই কি? তখন কোন ক্লাসে ছিলেন আপনি? ওই ক্লাস 5-এ নিয়ে ভর্তি, ক্লাস 5-এ নিয়ে ভর্তি করে দিল। একটা জিনিস খেয়াল করবেন যে ওদের ফ্যামিলি কন্ডিশনটা সুপার রিচ কন্ডিশন। সেই সময় গাড়ি, মোটামুটি বাড়ির একটা ভালো ফ্যাসিলিটি, এবং ছেলেকে সে দেশের বাইরে পড়াচ্ছে, বড় ছেলেকে। এবং বুঝতেই পারছেন যে স্বাবলম্বী, অর্থনৈতিকভাবে মোটটা খুবই ভালো সচ্ছল একটা পরিবার। হ্যাঁ বলেন। তারপর তখন আমি মানে খুব খারাপ আপসেট হয়ে যাওয়া স্বাভাবিক, খুব কষ্ট পাওয়াটা কষ্ট লাগতেছে, খুব কান্না পাইতেছে। তো তো আপনি জানতেন না আপনাকে দেশের বাইরে? আমি জানতাম না। তো খুব কান্না পাইতেছে, কান্নার চোটে রাত্রে আমার এক ফ্রেন্ড আসলো, ও এখন মানে ইউটিউবে বলছে না, ও শুনতেছে। ও এখন আপাতত বাংলাদেশে আছে, আর বাকি সব বাইরে চলে গেছে। তো আসছে, ও বলতেছে যে কি হয়েছে, কারণ তো কেন। তো লোকের আমার সাথে দেখা হলো গুলশান। আমি বলছি হ্যাঁ, তোকে তো চিনছি, তুই আমাদের বাসায় গেছিলি। হ্যাঁ, তোর বাবা আমার বাবা বন্ধু। আমি বলছি ও, তোর বাবার মাধ্যমে মনে হয় জানতে পারছি। ও বলতেছে হ্যাঁ রে, এরকম হইতে পারে। আমি বললাম এটা কি হোস্টেল, এখানে স্কুল, এখানে খুব সুন্দর, তুই দেখবি কালকে সকালে, কান্নাকাটি করিস না, দেখবি কালকে সকালে তোর বাবা আসবেই। তা আমি বললাম যে না, বাবা তো রেখে গেছে, বাবা তো আসবো না। মানে একদম মনের ভিতরে ভয় লেগে গেছে, আমার কিছু ভালো লাগছে না। তা আমাকে সান্ত্বনা দিয়ে রাত্রে ঘুম পাড়ায়, আমি ঘুমাই। সকালে ঠিকই দেখি যে আব্বু আসছে, আম্মু আসছে। তো বাবাকে ধরে, আম্মুকে তো চিকেন, মানে মাকে তো পারি না আর কি। মা এসে বলতেছে তোমার থাকতে হবে, আর আব্বু বলতেছে যে উনিও মুশকিলে পড়ে গেছে যে রেখা যাবো মানে এরকম ভাব বলতেছে আর কি। তোর আমার কাকাও বলছে যে ভাই না, নিয়ে চলেন, রাইখেন না, কষ্ট পাবেন শুধু শুধু। তো বললো যে না থাক, দেখুক কি হয়, কারণ আমিও জীবনে দেখা গেছে যে একা সবকিছু হাতে করে নিছি। কথা বাড়িয়ে আপনার কাছে আবার ফিরছি, তারপর কি হলো? তো উনি সবকিছু করলো, আমাকে সেদিন আর কি খুব বুঝ দিল। বললো যে বাবা থাকো না, যদি 1 মাস থাকো, যদি ভালো না লাগে আমি নিয়ে যাবো তোমার। তা আমি বাবার কথা বিশ্বাস টুলি, এটা বাবার বললেই হবে, ফোন করে নিয়ে যাও। তো মার্কেট গেলাম, কি লাগবে কিনো। তখন আর কি কিনবো, একটা খেলনাই পছন্দ হবে, না একটা বল পছন্দ হবে। তখন বাবা ঘড়ির দোকানে ঢুকা হাতে ঘড়ি বলতেছে এটা পছন্দ, এটা পছন্দ, এটা পছন্দ, না এটা পড়ো। একটা ভিডিও গেম কিনে দিল, একটা স্কেটিং কিনে দিল। কিনে দেওয়ার পর হোস্টেলে রেখে আসলো। আবার হোস্টেলে রাখার পরে আমাকে একটা কথা বললো যে রেখে গেলাম, আমি 1 মাস পর আসবো, কিন্তু তুমি এখানে কোনো ভয় পাবা না, মানে কোনো ভয়ের কিছু নেই। তো একটা স্যার ছিল, স্যার এসে বললো যে এখানে ভয় পাবা না, এখানে আমরা সবাই আছি। তো এখানে থাকলাম, এই থাকতে থাকতে 1 বছর কাটলো। 1 বছর 9 মাসে আমাদের এখানে যেমন 11 মাসে একটা সেশন শেষ হয় স্কুলের, ওইখানে 9 মান্থসে মানে 9 মাসে একটা সেশন শেষ। তো বাবা 9 মাসের ভিতর কমসে কম তো 10-12 বার আসছি, 5 দিনের জন্য 3 দিনের জন্য আইসা দেখা সাক্ষাৎ করে আমার সিনেমায় যেত, এরকম হইতো। তো আমার নাকে সাইলেন্সের সমস্যা দিল বা দিকে হারে। তো বাবা ওইটা ফলো করে বললো যে না, ওকে এখন এত ঠান্ডাতে রাখা যাবে না। তো নিচে নিয়ে আসলো শিলিগুড়িতে স্কুলটার নাম বললেও হয়, এটার স্কুলটার নাম লিঙ্কনস হাই স্কুল। আচ্ছা, এটা খুবই বড় একটা স্কুল, এখানে হর্স রাইডিং আছে, সুইমিং পুল আছে, মানে বিশাল বড় একটা এরিয়া। ওই স্কুলটা দেখে আমারও তখন মানে মনে গেলো যে না, এই স্কুলটা তো সুন্দরই লাগতেছে, একটা হোস্টেলে কাটাইছে, এখানে তো আরো সুন্দর, মাঠ আছে 2টা বড় বড় বাস্কেটবল গ্রাউন্ড, আরো সুন্দর। তো বাবা বললাম বাবা এটাতে, তো বাবা বলতেছে কই এটাতে। আমি ওটা খোঁজ পাইছি ওই সেন্ট পলসে, মানে তখন সেন্ট পলস তো একটা নাম করে স্কুল, আর এখানে পেমেন্টও খুব বেশি। তো আমাকে বললো যে সেন্ট পলসের কথা। তখন আমি বললাম যে না না না, সেন্ট পলসে তো ভুলেও না, স্ট্রিক্ট রুলস, এত রুলস ফলো করতে পারবো না আমি। তো বাবা আমার কথা রাখতো। তো আমি বললো যে এখানেই পড়তো, আমি বললাম যে এখানেই পড়বো। তো এখানে রেখে গেল 2001।
আচ্ছা তো পেমেন্ট করে দিয়ে বললো যে মার্চের 5 তারিখ থেকে স্কুল শুরু। তো আমাকে ওইখান থেকে আনার পরে জানুয়ারি মাসে আয়না ভরলো, বাংলাদেশে আসলাম। আসার পরে বলতেছে যাওয়ার 5 দিন আগে, মানে সব কিছু গুছিতেছে, আমার ব্যাগ ট্যাগ গুছিতেছে। তো আমাকে বলতেছে কি লাগবে বলো। তো কি লাগবে বলো বলছে, তা আমি বলছি কি আর লাগবে, কিছুই লাগবে না, চলো ওইখান থেকে কিছু কিনবো না রাস্তায় কিছু কিনবো না। তো স্টেডিয়াম আস্তে আস্তে, মানে এখন যেটা আমার অনেক ভাষণ স্টেডিয়াম, আস্তে আস্তে তখন আমি বাবাকে বললাম যে বাবা তুমি তো মোবাইল টোবাইল ভাইঙ্গা ফাল্লাও, এই কতদিন ধরে এত এত মোবাইল ঘরের ভিতর, আমাকে একটা মোবাইল কিনে দাও। বলছে মোবাইল লাগবে, আমি বলছি হ্যাঁ। গাড়িটা ব্রেক করে, আমার ড্রাইভার আর কি আমাদের কাকাই হয়, তো উনি ব্রেক করে, তো স্টেডিয়ামে যাই। স্টেডিয়ামে গিয়া বাবা একটা বলে যে কোন সিটটা পছন্দ দেখো। তো আমি একটা সেট নিয়ে, খুব ব্লু কালার সিমেন্সের একটা 75 পছন্দ হলো আর কি, চোখে পছন্দ। আমার বাবা এটা পছন্দ হয়েছে। লোকটা বলছে এটা নতুন আসছে, পিছনে ক্যামেরাও আছে, আছে ভালো সব। তো বললাম যে এটা পছন্দ, কয় তাহলে নাও। তো বললো কিভাবে কি। তো বাবা বললাম তো শিখে যাবো। তো ওই লোকটা আর কি তাকায় রয়েছে, মানে এইভাবে আমার দিকে, যে বাচ্চা একটা ছেলে, আমার হাইট অনুযায়ী বলতেছে বাচ্চা একটা ছেলে, আরো শর্ট ছিলাম, হাইট অনুযায়ী বলতেছে বাচ্চা একটা ছেলে মোবাইল কিনে দিয়েছে। তখন আব্বুকে বললো যে বাবু মোবাইলটা কিনে দিয়েছেন, ও তো হারাটারে ফেলবো, আপনি মোবাইলটার প্রাইস জানেন? বলছে কি আপনাকে জিজ্ঞেস করছেন প্রাইসের কথা, পছন্দ তো হয়েছে। তো আমি বললাম যে কম হইলে কম নেই, অসুবিধা কি। তা বলছে তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা পছন্দ হয়েছে। তো কেন তুমি, তো নিলাম। তো সেটার বিল বানানোর সময় তখন আমি তার সাথে বসা, তখন তো বুঝি না যে কত টাকা কিভাবে দিতেছে। বিল হলো প্রায় আপনার কত 11,300 টাকার মতো, তখন একটা সেট কিনে দিল। আচ্ছা সেট সেলফোন কত সালের দিকে এটা? 2001। 2001-এ 11,000 টাকার সেলফোন, মানে অনেক দামি ফোন, হ্যাঁ। নিঃসন্দেহে অনেক দামি ফোন। হ্যাঁ। তারপর স্কুলে ঢুকার পরে সিনিয়র ব্রাদাররা বলতেছে যে এটা তো হাইড করে রাখতে হবে, মোবাইলটা কিন্তু সার্ভিসে শো করা যাবে না। ঠিক আছে, অসুবিধা নেই। ওইখানে বেশ ভালো কয়েকদিন কাটলাম। 7 উঠলাম 2003-তে। তো তখন ঢাকা আসলাম 1 বছর পর। আমি রাখি ভালো লাগতেছে, 15 দিনের ছুটি। বাবাকে বলতাম বাবা 15 দিনের ছুটি, আইসা পড়ো এখানেই ঘুরি, দেশে গিয়ে কি করবো। তো মা বেশিরভাগ আসতো না, বাবাই আসতো। তো ঘুরলাম, ঘুরার পরে বলতেছে যে N75 তখন বের হয় 2003-তে, নিউ পোস্টার বোর্ড, আমি বোর্ড দেখলাম। তো ইন্ডিয়াতে দেখছি, তো বাংলাদেশে আসলাম। আসার পরে বাবা বললো যে না একটা বার দেশে আয়, তোর আম্মা তো পোলাও রান্না করে না তোর জন্য ঘরের ভিতর, আয় বাসায় আয়। তো বাবা বললাম যে ঠিক আছে তাহলে তুমি এসে নিয়ে যাও। বলো আচ্ছা ঠিক আছে আসতেছি। তো বাবা নিয়ে যায়। বাবার তখন একটা স্যামসাং মোবাইল ছিল, ওনার ফ্রেন্ড জাপান থেকে গিফট করছিল ওনাকে। তখন আমি বললাম যে বাবা একটা মোবাইল দেখছি, সামনেও ক্যামেরা আছে পিছনেও ক্যামেরা আছে। তো বাবা বলছে সামনেও ক্যামেরা? আমি বলছি হ্যাঁ। কোথায়? আমি ইন্ডিয়াতে দেখছি, এখন এটা কোথায় পাওয়া যাবো? তাহলে চলো আমার সাথে আসো। তো বাবা তো জানতো, আমি তো বাংলাদেশে ঢাকা শহর খবরই জানি না তখন কি হয় না হয়। মোতালেব প্লাজাতে আসলাম পরিবাগে। তো মোতালেব প্লাজাতে আসার পরে এক দোকানে আমি গিয়ে বললাম যে নোকিয়া N75 মোবাইল মডেলটা আছে কিনা। ফুল ফ্লোরে এটা বলে রাখা হচ্ছে, ফুল ফ্লোরে 5টা মোবাইল পাওয়া গেছে। শুধু 5টা মোবাইল থেকে 3টা মোবাইলই অলরেডি সেল হয়ে গেছে। আচ্ছা। তো 2টা মোবাইল নিয়ে আসলো। তো আনার পরে লোকটা বলতেছে যে ভাই আসলে ফুল ফ্লোরে 5 নম্বর দুটাই আছে, আপনি কি একটা যদি নেন তাহলে বুকিং দিবেন নাকি নিয়ে যাবেন। তো বাবা বলছে বুকিং এর কি হলো, তো নিবই তো। তা আমাকে জিজ্ঞেস করতেছে যে কোনটা নিব, আমি ব্ল্যাক কালারটা। তাহলে নো ভাই প্যাক কর। তো উনিও, ওই লোকটা বলতেছে বিল বানানোর সময় বিলটা যখন হাতে দিছে, লোকটা বলতেছে কি স্যার বিলটা চেক করেন। তা বলছে বিল চেক করবো, আপনি চেক করেন? একটা অ্যাজিব একটা উত্তর, বিলটা চেক করেন নাই? 75,000 টাকা। তো বাবার পকেটে তখন মনে হয় 30-35 টাকার মতো ছিল আর কি। তো বাবা বললো যে আধা ঘন্টা 1 ঘন্টার মতো সময় দেওয়া যাবে? কেন? আমার টাকা আসতে যে তখন লাগে। তো বাবা এই কথা বলে ফোন দিয়ে বসছে তখন আমার কাকাকে, যে আমাদের গাড়ি চালাতো, ফোন দিয়ে বসছে যে 1 লাখ টাকা ঘরের থেকে নিয়ে তুমি এখানে পরিবার আসো। কি ফোন যেন আরেকবার একটু বলেন। নোকিয়া N75। এটা এত দাম ছিল সেই সময়? হ্যাঁ 75 টাকা যখন ফার্স্ট লঞ্চ হয়। ওকে ঠিক আছে। তারপর কিনে দিল। আমি সাথে সাথে ফোনটা হাতে নিয়ে ফরাদ আমার ফ্রেন্ডকে ফোন করি যে ফরাদ জানিস আজকে একটা বাবা মোবাইল কিনে দিয়েছে। কি মোবাইল কিনছে? ও খুব হাই রিচ একটা ফ্যামিলির ছেলে। তো বলে ওর বাড়ি ধানমন্ডিতে। ও বলতেছে যে কি মোবাইল? আমি বললাম যে দেখলাম না দার্জিলিং থেকে নামার সময় যে N75 সামনে ক্যামেরা পিছনে ক্যামেরা বলতেছে, আবার পিছন ব্যাকটা প্রেস করলে ক্যামেরাটা বেরোয় আসতেছে। ওকে হ্যাঁ 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 আমি তো এটা পাইছি, বাবা তো কিনে দিছে।
বা কি বলো আমি হ্যাঁ মার্কেট তো আর বলতেছে নাই, আরেকটা আছে। তো সাথে সাথে ওর সাথে সাথে দৌড়ে আসে ওর আম্মার সাথে, ওর আম্মা ওকে সাথে সাথে কিনে দেয়, দুই বন্ধু কিনি, বাস খুশি। তো যাওয়ার সময় বাবা বলে যে আজকে ড্রাইভ করবা? তা আমি বললাম যে আজকে তোমার কোলে বসে ড্রাইভ করবো না, অনেক খুশি, আর করবো না। তো বললো আচ্ছা ঠিক আছে লো, ন বসো। তো উনি বললো যে সোজা গিয়ে আমি যেভাবে বলবো সেভাবে যাবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তাই আমি বসছি। তো বসার পরে তখন আমাদের দ্বিতীয় গাড়ি কেরিনা মাইরোড বলে রাখা ভালো, কেরিনা মাইরোড গাড়িটা কিনে। ওই গাড়িটা আমি পছন্দ করি, গাড়ির কালার দেখে, যে তখন গাড়িটা কিনে তখন বলতেছে বাবা এটা কিন্তু আগের গাড়ি না, এটা কিন্তু আরো অন্যরকম, একটু বড় গাড়ি, সাবধানে চালাও। তো উনি এক হাত দিয়ে স্টিয়ারিং ধরে, আর একটা অটো গিয়ার ছিল দেয়, তারপরে উনি স্টিয়ারিংটা ধরে আর বলে যে হালকা ধরো এটা, আর কিছু না। তো আমি হালকা ধরতে ধরতে শাহবাগ আসি, শাহবাগ থেকে আস্তে 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 বাসার দিকে যাই। বাসার দিকে যাওয়ার পরে মানে আমি হতভম্ব হয়ে যাই যে বাসার দিকে পৌঁছে গেছি, আমার বাবার দুটা আঙ্গুল নাই, দুটা আঙ্গুল ছিল না। উনি খুব এক ফুটবলের ফ্যান ছিল, এক বোম ব্লাস্টে ওনার হাতটা আঙ্গুল দুটো চলে গেছে। বোমবাস বলতে মানে উনি আতশবাজি খুব করতে পছন্দ করেন। ওই আমলে 60,000 টাকাতে শুধু 4টা বোমা নাইছে চট্টগ্রাম থেকে। আবহাওয়ার খেলা দেখবে উনি, এটা প্রায় 82-83 সনে। ঠিক আছে। তারপরে আসার পরে আমি জুরাইন রেলগেটটা পার হই, তখন অনেক পুরনো ছিল, জুরাইন রেলগেটটা পার হই। তো সাথে সাথে বাবার যারা সহকর্মী ছিল দূরা অনেকজন আসে। আসার পরে আমাকে একজন নিয়ে বলতে ওর বাসায় দিয়ে আসো, আমি চলে যাই। তো বাবার সাইডে চলে যায়, বাবা রাত্রে আসে। আসার পরে আমি তো পুরো খুশি, আর আম্মা ক্ষিপ্ত হয়ে রয়েছে যে এত কিছু নষ্ট করতেছো, এত কিছু ই করতেছো, এতটুকু মোবাইল কিনে দিছো ওকে এত দামি। মানে আসার পরেই বাবাকে খুব জেরা শুরু করছে। আর আমার বাবাকে জেরা করলে মানে আমার ব্যাপারে কেউ জেরা করলে তার সহ্য হতো না। মানে সাথে সাথে মাকে উত্তর দেওয়া বলে যে তোমারটা দিয়ে তো করিনি, আমার বাবারটা দিয়ে আমি করিনি, আমারটা দিয়ে আমার ছেলেকে আমি করে দিতেছি, তাহলে কারো কিছু অনেক পছন্দ করতে আপনাকে। হ্যাঁ। তখন এরকম চলতে চলতে আমি ক্লাস 9-এ উঠি। ক্লাস 9-এ ওঠার পরে কোরবানি ঈদ আসে, আমাদের ঈদে কোনো ছুটি পেতাম না আমরা। ওই দেশের দিওয়ালি ছিল অথবা হোলি থাকতো, আমাদের কোনো ছুটি থাকতো না। ছুটিতে আউটিংয়ে বলতো যে পকেট মানি যাদের আছে নিয়ে নাও, অথবা এখানে ব্যাংক আছে ব্যাংকের থেকে নিয়ে দিই, তোমাদের বাবা মা আসলে সাবমিট করে দিবে। আচ্ছা। তো এখান থেকে ফোন করা হতো যে আপনার ছেলেকে কয় টাকা পকেট মানি দেওয়া হবে। তো আমি বলতাম যে স্যার আমাকে লাইনটা ধরে দিলে আমার সুবিধা হবে আমার বাবাকে বলার জন্য। তো আমি লাইনটা ধরতাম, জাস্ট বলতাম যে হ্যালো আব্বু। বলছে হ্যাঁ বলো। যাবো এবারও কোরবানিতে আসবো না? বাবা অনেক কাজের, আমি একটু একটা কাজ নিয়ে ফেলছি, কাজটা শেষই হবে কোরবানিদের আগে, আর কোরবানিদের পরে আমার বিল বারটা উঠাতে হবে। ডাইরেক্ট বলে যে বিল বারটা উঠাতে হবে, এবার বাবা একটু কনসিডার করো, আমি এবার আসতে পারবো না, তুমি একাই এসে করো ঢাকা। এই ছুটিতে আসে আগামী 2 মাস পর, 1-1.5 মাস পরে। তো আমি বললাম যে ঠিক আছে যাও। তো আমি বললাম বাবা 3 দিনের পিকনিক আর 2টা আউটিং আছে, তো স্যাররা এখান থেকে তুমি $100 রেখে গেছো, তো এটাই খরচ করবো না এখান থেকে কিছু নিব? তো উনি জিজ্ঞেস করতেছে তোমার কি $100 হবে না আরো আমি করবো? আমি বললাম যে $100 দেখি আগে স্যারকে বললি। তো স্যার পুরোটা দিতে চায় না। আচ্ছা। স্যার পুরোটা দিতে চায় না। ওখানে স্যার বলে যে না আমি তোমাকে $100 4,230 টাকার মতো আসে, আমি তোমাকে 2,000 টাকা দিতে পারি সর্বোচ্চ ওই সময়। আচ্ছা। আমি বললাম ঠিক আছে, না দিলে নেই। বাইরে বের হলাম, বাইরে বের হয়ে আমার মোবাইল বের করে একটা SMS করলাম। বাবা একটা বেট করে দিছিল নর্থ বেঙ্গল টু ঢাকা ডাইরেক্ট কল। জাস্ট আমি একটা SMS করছি। বাবা বলছে যে কোন কাজে ব্যস্ত, আমি উনি SMS বুঝতো না। আচ্ছা। SMS করছি তো দেখি রিপ্লাই পাই না, পরে কল দিছি তাই। তো বাবা কেটে দিয়ে কেটে দিয়ে ব্যাক করছে। বলছে কি যে আমি বাবা শুধু 2,000 টাকা দিছি, আমার তো এই পিকনিকে আর ইয়ে তো হবে না। তো বলতেছে যে এক কাজ করো, শেষ হওয়ার কিছুক্ষণ আগে অথবা একদিন আগে আমাকে নক করো তুমি। আমি বললাম ঠিক আছে। এর ভিতরে একটা টুর্নামেন্ট আসে, জি, আমি খুব ভালো ফুটবল খেলি। ওখানে রয়্যাল ক্লাব আছে, রয়্যাল ক্লাবে আমাকে একটা চান্স দেয়, খেলার সুযোগ দেয়। এটা 2008-এ, যে আসিফুর রহমান তুমি কি অ্যাডমিন নাকি লিঙ্গন স্কুলে খেলবা। তো ওইখানে আমাকে বলার পর আমি বলি যে আমি যদি খেলি তাহলে আমার টিম নিয়ে খেলবো, আমার দল ছাড়া আমি খেলবো না, আমি কোনো দলের সাথে খেলবো না। তোনার এই কথা শুনে খুব বিরক্ত ফিল করে যে একটা ছেলে কি ফুটবল খেললে কতটুকার নাম কামাইছে, ও ক্লাবের সাথে খেলবে বলতেছে ওর দল নিয়ে। তো আমি বললাম এই কথা। এর ভিতরে করে কি কোরবানি ঈদ আসে, কোরবানি ঈদের সময় স্কুল ছুটি থাকে 4 দিন। তো বাবা ফোন দেয়, আমি রিসিভ করি, আমি কই স্কুলে ফোন করে। তো
তো স্যার অ্যালাউ করে দেয়, সারাদিন ফোন করলে করতে পারবো। তো রিসিভ করে বললি, বাবা গরু কিনছো, কত বড়, কিছু বলেন, হাসি। তাই আমি ভাবছি যে কি নাকি আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু গরু কিনে হয়েছে, কত বড় গরু কিনে হয়েছে। একটা এলাকা ভিত্তিক তখন একটা কম্পিটিশন ছিল আর কি, কার গরু কত সুন্দর। হ্যাঁ কার গরু কত সুন্দর, কত বড়। তো ফট করে আমার ছোট ভাই বলতেছে, ভাইয়া উট আনছে, উট উট। মানে আপনার বাবা উট নিয়ে হ্যাঁ উট নিয়ে আসছে। আমি বলছি যে উট নিয়ে আসছে। ফ্যামিলির কন্ডিশনটা বোঝার চেষ্টা করবেন প্রিয় শ্রোতা। আমরা আজকে যে গল্পটা প্রচার করছি এটা ওর শৈশবে, ওর হেভেনলি চাইল্ডহুড আমরা যদি বলি। প্রতি মুহূর্তে বাবার কাছ থেকে মানে না চাইতেই পাওয়া, না চাইতেই ফুল অফ সাপোর্ট, ফুল অফ লাভ, ফুল অফ সারপ্রাইজ। অসাধারণ একটা শৈশব নিঃসন্দেহে। আমরা ছোট্ট একটা বিরতি, আমি কথা না বাড়িয়ে আপনার কাছে আবার ফিরছি। তারপর কি হলো? যে তারপর আমি খুব রাগ করে ফোনের রিসিভারটা রেখে দেই যে আমি আর কথা বলবো না। পরে অনেকবার কল করে স্যার আমাকে বলতেই থাকে যে তোমার বাবা ফোন দিয়েছে, ফোনটা তো ধরো, কথা তো বলো। তা আমি ফোন আর ধরি না। পরে আমার মোবাইলে ব্যাক করে আমি বলছি, আমি খুব রাগ করছি, তুমি কিন্তু রিকোয়েস্ট করলে আমাকে 4 দিনের জন্য ছাড়তো, তুমি মুট করবে দিস। আমি পরে বাবা বললো যে যা, এর পরের বার আসলে ওটা আবার কিনবো দরকার পড়লে, কিন্তু তুমি চিন্তা করো না, তুমি এখন কি অবস্থা বলো। আমাকে তুমি আসো আমার সাথে দেখা করতে, আমি জানি না। তো বাবা ওইটা শুনি না, মানে আমার মা ভাই সবাইকে নিয়ে আসে আবার আমাকে দেখতে। তো তখন আমরা কলকাতা ঘুরি, স্যারের থেকে ছুটি নেওয়া হয়, কলকাতা ঘুরে আমাকে ডাইরেক্ট ফোন করে। বাবার সেল নাম্বার তো অটোমেটিক ওদের কাছে থাকে, গার্জেনের সেল নাম্বার। ফোন করে বললে যে আসিফুর রহমানকে নিয়ে আপনি স্কুলে তাড়াতাড়ি রিপোর্ট করেন। তো বাবা ভাবে যে, প্রথম বুঝে উঠতে পারে না যে কেন রাখতেছে আমার ছেলেকে, কিছু করে আসছে নাকি, কিছু করছে নাকি, কারণ অনেক চঞ্চল ছিলাম, কিছু করছে নাকি, কারো কিছু ভাঙে ফেলছে নাকি। ছোটবেলা থেকে গাড়ি চালাতে গেলে রিক্সা লাগে মেরে দিত, তো এরকম আর কি, কিছু করে ফেলছে নাকি। আসার পরে আমি ফোনটা রিসিভ করি, স্যার সেন্স ছিল। স্যার বললাম ইয়েস স্যার। স্যার বলতেছে যে আসিফুর রহমান, ইয়োর টিম এ সিলেক্টেড ফর দি রোলিং ট্রফি ফর রয়্যাল ক্লাব। বাহ। আমি শোনার পর তাজ্জব যে স্যার হোয়াট ইউর সেইং দ্যাট, আপনাদের স্যার সেড দ্যাট ওকে, যত দ্রুত সম্ভব তুমি আসো, জাস্ট লিভ অ্যান্ড রান, বাট হি ইজ সেইং দ্যাট। তো বলতেছে যে, বাবাকে বললাম, বাবা আমার তো তাড়াতাড়ি স্কুলে পৌঁছাতে হবে, আমার দল একটা ক্লাবের সাথে খেলবে। তো বাবা বলে, তুই কি ফুটবল খেলিস? আমি বলি হ্যাঁ, তুমি জানো না? সত্যি? আমি সত্যি। তো বলছে বাবা আসছে, আমাকে নিয়ে সাথে সাথে ওই দিনই, মানে মাকে ওইখানে আমার আঙ্কেলরা থাকে, ওনাদের নিজস্ব বাড়ি করা আছে, তো মাকে রেখেই ওখানে একটা বলবো বাসের গাড়ি টিকিট কেটে ওই রাত্রেই বাবা আর আমাকে নিয়ে রওনা দেয়। তা আসার পরে মানে যেখানে স্টপেজে নামি, জংশন স্টেশনে নামার পরে তুমি সাথে সাথে রিক্সা নিয়ে হোটেলে আসে, হোটেলে রেখে লাগেজ রেখে আমি বললাম, বাবা গাড়ি নিয়ে নেই, তাড়াতাড়ি স্কুলে চলে যাই। দাঁড়াও, তোমার বুট কিনতে হবে, তোমার কত কিছু কিনতে হবে। বাবা বুট টুট তো আছে। তো বলতেছে না, তুমি আসো। তো উনি নাইকির শোরুমে নিয়ে যায় আমাকে। আমার প্রথম মনে আর কি, জীবনে সর্বপ্রথম একটা নাইকির শোরুম, অরিজিনাল নাইকির শোরুম। কোন ক্লাসে পড়েন তখন আপনি? তখন আমি ক্লাস 9। ক্লাস 9-এ থাকা অবস্থায় আপনি অরিজিনালি নাইকির শু পরেন? জি অবশ্যই। আমি এখানে একটা কথা বলে রাখি প্রিয় শ্রোতা, আপনি জাস্ট একটু উদাহরণ দিলেই বুঝতে পারবেন। নাইকি এবং আডিদাস এটা হচ্ছে সারা দুনিয়ার মোস্ট এক্সপেন্সিভ স্পোর্টস ব্র্যান্ড। আমি নিজেও এখনো নাইকির শু পরিনি, অরিজিনাল নাইকির শু পরিনি, আডিডাসের পরিনি। আমি বলছি না যে এফোর্ড করতে পারবো না, হয়তো এফোর্ড করতে পারবো, কিন্তু ফ্লেক্সিবিলিটির একটা ব্যাপার থাকে। যেখানেও ক্লাস 9-এ থাকা অবস্থায় নাইকি শু পড়ছে, সো বুঝতেই পাচ্ছেন যে ফ্যামিলি কন্ডিশন কতটা ভালো। হ্যাঁ, ভালো বলতে মানে ভালো ছিল, আমি যেটা বোঝাচ্ছি। হ্যাঁ বলেন। তারপরে উনি আমাকে বলতেছে যে এখান থেকে যা যা সামগ্রী, মানে যা সিঙ্গার অথবা, উনি তো সব বুঝে, উনি তো ফুটবলের পাগল। তো উনি বলতেছে যা যা দরকার, তোমার অ্যাঙ্কলেট থেকে নিয়ে তোমার একদম রিস্টব্যান্ড পর্যন্ত যা দরকার বাবা তুমি তা নাও। তখন তো ফুর্তিতে মানে আরো মানে ভিতরে একটা আমেজ আসলো যে বাবা সাপোর্ট করতেছে খেলার জন্য, যে খেলার জন্য আমি কোনোদিন স্কুলে মানে 60ও হয়নি নাম্বার, মানে কোনো পরীক্ষাতে, ওই 51 to 59, মানে মাঝামাঝি ছিলাম স্টুডেন্ট। ট্রুলি এটা মাঝামাঝি ছিলাম, কোনো ইনা উপরেও যাইনি নিচেও যাইনি। এই খেলাটা বেশি মনোযোগী ছিল আমার প্রতি। তো বাবা বলতেছে যে, বাবা দেখতেছে বাবা বুট পছন্দ করতেছে, মানে বুটের এরিয়াতে আছে। তা আমি সিঙ্গার্ড নেই, সক্স কিনি, একটা জার্সি প্যান্ট কিনি, নাইকিরই সব ফুল হোয়াইট কেনার পরে আমি একটা বুট পছন্দ করি ব্ল্যাক কালার। তো ব্ল্যাক কালারটা কেনার পর আমি যেটা রেট দেখি 1800 রুপিস, বাংলাদেশি টাকা 3000 টাকার কাছাকাছি, 1800 রুপিস। তো আমি ওখানে নিয়ে বললাম যে আব্বু ডাক দিছি। তো আব্বু আসছে,
আমি বলছি আব্বু ওই যে এই বুটটা খুব সুন্দর না, দেখো তো ব্ল্যাক কালার। তো বাবা বলতেছে যে তোর শুধু কালোই পছন্দ হয়, গাড়ি কালো কালার পছন্দ হয়, তোর সবই কালো কালার পছন্দ হয়। তাই আমি বললাম সব তো তুমি কিনে দাও, একটা তো আমার পছন্দ কিনে দিবা। তো উনি বলতেছে যে আচ্ছা ঠিক আছে। তো উনি পিছন থেকে এভাবে হাতটা বের করে, আমার এখনো খেয়াল আছে, হাতটা বের করে ভাই মানে উনি শুটা এভাবে দেখায়, মানে এটা কল্পনার বাইরে। দুইটা বুট মানে এক জোড়া বুট নাইকির, উপরে ফুললি রেড, নিচে অরেঞ্জ, আর স্পাইক গুলো ছিল ব্লেড। আমি পছন্দ করছি গোল, শুধু গোল এগুলা, উনি ব্লেড সিস্টেমের সেটা ছিল, উনি নিয়ে আসছে। উনি তো নিজেও ফুটবলের ফ্যান ছিল। খুবই ফ্যান ছিল, বললাম না 82 সনে 60,000 টাকাতে 3টা বোম আনছে শুধু চট্টগ্রাম থেকে নিজে। এবং সেটা যেন দুইটা আঙ্গুল দুইটা আঙ্গুল, মানে উনি আমাকে এরকম বলছে যে যদি বাবা আমি ছেড়ে দিতাম জানো, আমার সাথে সাথে আরো 50 জনের মতো লোক মারা যেত, আমি ছাড়িনি, যে আমার জান চলে যাক, 50 জন তো বাঁচবে। এরকম বাবা হাতটা বের করে ওই টেবিলের উপর রাখে, বলতেছে যে এটা কেমন। আমি বলছি এটাও ভালো, তো এটাও ভালো। আমি পরে বলতেছে তাহলে এটাও নিয়ে নাও। বাবা এত আমার তো এখানে 4-5 জোড়া বুট হয়ে গেছে, আবার দুইটা নতুন, কয়টা ফাইনাল যদি উঠো ফাইনালে, আমি জানি ফাইনালে উঠবে, আমি বলে দিলাম তুমি ফাইনালে খেলবে এটা করে। তা আমি তো আমার জার্সির দাম, আমার স্টকিংসের দাম, আমার লেগ গার্ডের দাম সবই তো আমার জানা আছে, আমি ট্যাগ দেখে দেখে নিছি। আমার একটা রিজনেবল প্রাইস ছিল, আমার একটা নিশ্চয়ই ছিল অত ভিতর থাকবে। তো নিচি নেওয়ার পরে আমার বিল হয়, আমার একটা জার্সি, একটা সিঙ্গার, একটা জাস্ট একটা রিসলেট, এটার বিল আপনার প্রায় ইন্ডিয়ান কারেন্সি 1230 টাকার মতো। ভালোই আর কি, অনেক দামি নাইকিরি। তো আমি এটা রাখলাম টেবিলে, তো বাবা এটাও টেবিলে রাখলাম। তো আমি বললাম, পরে বাবা বলছে কিন্তু ব্লেড, আর শুনো এটা খেলার সময় কিন্তু তোমাকে আমি পরে বলতেছি, আচ্ছা আগে বিলটা হোক। তো আমি বলতেছে যে স্যার আপনার বিল হইছে আমার 1200 বাদ দিয়ে, মানে শুধু বুটের বিলটা প্রথম। উনি ভাবছে যে আলাদা আলাদা, আমরা আর কি যে লোকটা দিতেছিল উনি ভাবছে আমরা আলাদা আলাদা, কারণ জিনিস দুই সাইডে। তো উনি প্রথম আর কি বুটের বিলটা মানে আমার বাবাকে জিজ্ঞেস করছে যে স্যার আপনার বিলটা, ওকে হ্যাঁ বলেন, 5600 রুপিস। মানে আমি অ্যাডমায়ার যে 5600 রুপিস মানে 5,500 ইন্ডিয়ান কারেন্সি, বাংলাদেশের টাকা তো প্রায় তুমি $100 কাছাকাছি একটা বুটি হয়ে যায় তুমি কিনে দিচ্ছ তোমার আগে। তো আমি বললাম যদি এত দাম তো দরকার নেই আবু, এত দাম তো দরকার নেই, এটা কিনি। পুরো আবু বললো যে আরে কি নেও না, মানে উনি খুবই ছিল তো, শৌখিনতা ছিল তো, তুমি নেও। পরে আমি নিছি। পরে আসি, স্কুলে আসার পর সবাই মানে বলে যে তোর বাবা মানে তোর একটু এক্সট্রা বেশি ভালোবাসে। তাই আমি বললাম যারা এক্সট্রা ভালোবাসে আসলে তো অনেক সময় ভয়ও করে, বাবার যে রাগ আর যে একটা এরকম করে আমার অনেক সময় ভয়ও করে। বলতো যে আচ্ছা ঠিক আছে তোর বাবা অনেক ভালো আছে, বুটটা কিনছিস ভালো। তো বাবা খুব ক্রেজি হয়ে বলে যে কয়দিন পর খেলা স্যারকে স্যার বলে স্যার এই আমাদের ওরা প্র্যাকটিস করবে 1 সপ্তাহ, 8 দিন 9 দিনের মাথায় খেলা, সানডেতে হলিডের দিনে খেলার ফালায় বলে সানডেতে খেলা। তো তখন কি করে আব্বু আম্মুকে বলে ফোন করে কলকাতাতে যে তুমি যদি আসতে চাও তো আসো, ও আমার বোন, যে তুমি যদি আসতে চাও আসো শিলিগুড়িতে, আর যদি না আসো তাহলে থাকো এখানে ঘুরো, মানে আমার আন্টিদের সাথে, আবুর বন্ধুর ওয়াইফের সাথে ঘুরো, ওইখানে ঘুরো, আমি এখানে থাকি, দার্জিলিং ঘুরে ওর কেনিয়া, আর ওর খেলা আছে, একটা টুর্নামেন্টে খেলা আছে। তো মা আবার এটা খুবই একদম পছন্দ করতো না, একদম দেখতে পারতো না, মানে টাকা নষ্ট উনি দেখতে পারতো না। তো ফাট করে আব্বা একটা ফোন আসে, আব্বা ফোনটাও রোমিং ছিল, ফোন আসে যে আপনার ইমিডিয়েটলি আসতে হবে। তো বাবা আমাকে রাত্রবেলা বলে, মানে খেলার 3 দিন আগে আমাকে বলে যে তুমি এক কাজ করো বাবা, হোস্টেলে চলে যাও। আমি কেন বাবা? পরে বলতেছে যে আমার ঢাকা পৌঁছাতে হবে দ্রুত, আমার 2টা কাগজ আটকে রয়েছে, মানে 2টা কাজ আর কি, 2টা কাগজ আটকে রয়েছে, 2টা কাগজ তো বের করতে হবে। পরে বললাম যে বের করতে হবে বাবা, বের না করে থাকো না। তখন খুব মানে কষ্ট না, মানে এখন ভাবে ওইটা কষ্ট ছিল না, তখন বাবা বলে যে ওই 2টা কাগজ যদি না ওঠাই তাহলে সে আগামীতে তুমি যদি ম্যাট্রিকে কিছু পাশ করো আমি কিন্তু তোমার নিজস্বভাবে তোমাকে গাড়ি কিনে দিব না, ঠিক আছে, এই দুইটা কাগজের জন্য, মানে ডাইরেক্ট বলে উনি আমাকে। আমি বলছি এত ইম্পর্টেন্ট, আমি বলছি আমি বুঝো কিন্তু ক্লাস ম্যাট্রিক যদি পাশ করি আর গাড়ি কিন্তু কিনে দিতেই হবে, ওটা না পার্সোনাল থাকবে। তো উনি বলে যে তুমি নিশ্চিন্তে থাকো, আমি তোমাকে কিনে দেবো, তো চিন্তা করে থাকো। তো ফট করে খেলা শুরু হয়। টুর্নামেন্টে আমার হাঁটু, এক হাঁটু মানে বা পায়ের হাঁটুটা উঠা যায়, মানে মারে, বিপক্ষ দলের ক্লাবের এক প্লেয়ারই খুব মারে, মানে ওই লোকাটো খায়, মানে আমার হাঁটুটা এখান থেকে উঠে বাটাটা উঠে মানে এই পর্যন্ত এসে পড়ছে। তারপর আমার হাঁটুটা খুব ব্যথা পাই আমি হাফ টাইমের আগে,
তো হাফ টাইমে প্রায় 30 মিনিট পর 30 মিনিট হয়েছে মাত্র, ওরা মারে আর কি আমাকে। আচ্ছা প্রথমে টার্গেট ছিল, তো মার হাঁটুর উপরে এসে পড়ে আমি জাস্ট মানে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে সাথে সাথে আমার ফ্রেন্ডের সাথে দেখে কি অবস্থা, যে হ্যাঁ আমার বাটটাটা এখানে উঠে গেছে। ওহো মানে এখনো দেখলে বুঝতে পারবে যে অবস্থাটা কি পায়, মানে উঠে গেছে, কাইটা গেছে, তো বুটের কাটা তো কাটা, আর মনে করেন উঠে গেছে। আমার ফ্রেন্ড সাথে সাথে আমাকে মানে ও টান দিয়ে মানে সাথে রেফারিকে বললে যে ও তো ইনজুরি হয়ে গেছে, সাইড অফ কর্নার অফ সাইড নিতে হবে। তো কোচ এসে সাথে সাথে নিয়ে যায়, কোচ তো বলে যে ওকে ভিতরে নিয়ে যাচ্ছে সাথে সাথে। তো স্প্রে করে প্রথম আপনার একটা যে পাউডারের মতো দেয়, আমরা স্পোর্টসে একটা পাউডার আছে ব্লাড থামানোর জন্য, পাউডারটা দেয়। তারপর একটা আইসিস দেয়, দেওয়ার পরে বলতেছে যে আসিফুর রহমান সো এন্ড, হ্যাঁ আমি বললাম যে এন্ড মিন, বলতেছে যে আর তো খেলা যাবে না, তো অসম্ভব ব্যাপার, তোর হাঁটু এখান থেকে এখানে আসছে, তোর হাঁটু আমি ধাক্কা না দিতাম এখানে রেখে রয়ে গেত, তাও তো আমি এখানে এখন তোরে ওই আইসি স্প্রে দিয়া আর তো রক্ত থামাইছে, তোকে কিছুক্ষণ মতো হসপিটাল নিয়ে যাবো। আমি মাথা খারাপ, তো ইম্পসিবল, আই হ্যাভ টু প্লে, আমি খেলবোই। স্যার বলতেছে না আমি তো পারমিশন দিব না। তো ওটা কোচ না, মানে আমার স্যার স্কুল টিচার, উনি দেখা, কারণ ওনাদের উপর দায়িত্ব ছিল, কারণ আমার যদি কিছু আমাদের বাবা মা তো ওনাদেরই ধরবে। রাইট। তো যাই, তো আমি আমার ফ্রেন্ডকে ডাকিয়ে দিই, গায়ে স্প্রে নিয়ে দুইটা, একটা ক্র্যাব ব্যান্ডেজ নিবি, ওকে কেন আমি দৌড়দা নিয়ে আস হাফ টাইমের আগে। ও আস, আমার রাগ মানে আমার বাবার রাগ যেরকম, মানে আমার রাগ একটু ডিফারেন্ট। উনি রাগ করলে মানে হাইসা উড়ে দিত, কিন্তু আপনার মানে আপনার দিকে তাকাইছে তো তাকাইছে, কিন্তু হাইসা উড়ে দিছে কথাটা। কিন্তু আমি আবার রাগ করলে দেখা গেছে সাথে সাথে দূরে বলে রাগটা। উনি সবসময় বলতো যে তোমার ভিতর আমি তো পার্থক্য একটাই, তুমি রাগটা কন্ট্রোল করতে পারো না, আর আমি রাগ কন্ট্রোল করে রাগ দেখায় ছেড়ে দিও কি, রাগ কাকে বলে। পরে আমি বললি যে আমার এরকম রাগ করতেছে যে আমি খেলতে পারবো না, আমি খেলবোই, অবশ্যই খেলবো। পরে ব্যান্ডেজটা আমি পুরো আমার ফ্রেন্ড আমাকে বলতেছে যে খেলিস না, রিক্স হয়ে যাবো, পা যদি জীবন একবার যায় বুঝিস একটা লাইফের ব্যাপার। আমি বলছি যে আমি যে বলি সেটা কর, ডাক্তারকে ডাক্তার নিয়ে আয়, কোচকে ডাক দে, কোচ আসে, ডাক্তার আসে। ডাক্তারকে বললাম যে স্যার রিকোয়েস্ট করবো যে আপনি কাউকে বলতে পারবেন না। বলতেছে কি? বলছে স্যার আমি শুনছি যে বলে একটা পাঞ্চ আছে, ও বলতেছে যে তোর বয়স অনুযায়ী মারে, এটা মানে তুই বুঝতে পারবি না এটা কি জিনিস, এটা কিছু না, তোরে কে বলছে ফাউল কথা। তখন বললাম যে না স্যার, যদি অবশ্য না, যদি শক্তির কোনো কিছু থাকে একটা ডোজ দেন, আর না দিলে আমি পানি খেলবো। তো উনি খুব চিন্তা করে বলা এতটুকু মিলি হবে ভাইয়া, মানে একটা মিলি, 1 মিলি, একটা সিরিঞ্জের 1 মিলি, ওটার সাথে উনি কিছু নেয়, স্প্রে নেয়, নিয়ে আসতে করে রাখে। তো আমাকে বলে যে চোখ খুলে তাকায় দেখলে আর দেখানো লাগবে না, মানে ইংলিশে বলতেছে, আমিও কত কথা বলতেছি। তেমন জাস্ট ডু, আমি জাস্ট কথা বলার পরে জাস্ট ডু ইট, এভাবে ফালাইছে। সিস্টেমে ফালানোর পর আমার এসে ঢুকছে, ঢোকার পর দেখলাম যে আকড়ায় ধরলো কিছু, মানে সিরিঞ্জ এত টেস্ট নিচ্ছি অথবা কিছু নিচ্ছি কোনো ফিল হয়নি এততে, আকড়ায় ধরছে হাড্ডিটাতে। সাথে সাথে উনি পাঞ্চ করে উঠায় ফেলা স্টিকারটা দিয়া, এখন তোর স্প্রে করারই কর, যেমন যা কর, আমার নাম নিস না বাবা, বলা আমার অসুবিধা হয়ে যাবে। বললাম আচ্ছা ঠিক আছে। দেখলাম যে আমার এটা তো পুরাই আগের মতো নর্মাল লাগছে, আসলে কিন্তু কিছুই নর্মাল না। আমি হাফ টাইম হয়, হাফ টাইমের পরে আমি নামতে যাই, তখন রেফারি আসে। রেফারি এরকম মানে আছে না, কথা আছে না যে ঘুষকে না খায়, কাক ভাত দেখলে তো আসবেই ছাদের উপরে, এরকম দুষ্টামি করতে করতে ওই রেফারি আসছে। আর রেফারিকে প্রথমে অ্যাডমায়ার করে বলছে যেটা ইটস নট আ গুড পারসন, ও সাপোর্ট করবে না আমাদের একটা দল, অথবা এখান থেকে একটা প্লেয়ার বের হয়ে কোনো ক্লাবে যাবে, ও সাপোর্ট করবে না। উনি আইসা এখানে লাথি দেওয়া শুরু করছে। এটা হলো আপনার সাইড রেফারি দেখবে, এটা তো মেন রেফারি দেখার কোনো না। তো সাইড রেফারি দেখার আগে মেন রেফারি আইসা মানে আইসা আমার পাতে, মানে এরকম ওনার পা দিয়া আর কি উনি করতেছে, লাথি দিচ্ছে, একটা লাথি করতেছে, টেস্ট করতেছে যে আমি খেলতে পারবো কিনা। তো বলতেছে আই ইউ অল রাইট, আমি বলছি ইয়েস আই এম ফাইন। তো উনি আইটু জোর ধাক্কা দিল যাতে আমি আমার এক্সপ্রেশনের জন্য। তো আমি বললাম, ওনাকে ডাইরেক্টলি বলে ফেললাম যে স্যার ইউ ওয়ান্ট টু পাঞ্চ। পরে ও মানে রেফারিটা বলতেছে মানে কিছুক্ষণ আগে তোকে দেখলাম, তুই তো মাঠে পড়েছিলি, তুই আবার ব্যাক টু প্লে, মানে বুঝতে পারলাম না। আমি খেলতে হবে, জিততে হবে তো আমার। পরে আমার ফ্রেন্ডরা বলতেছে যে এখন খেলা যায় কিভাবে বল, মার তো অনেক খেলাম। আমি সে মার পরে গোল তো 2টা দিয়ে দিছে, আমি 3টা শোধ করতে হবে। তো মেন ডিফেন্সে খেলতাম আমি। তো মিডফিল্ডারকে বললাম যে দেখ তুই আর আমি শুধু মাঝখানে খেলবো,
আর দুজন উপরে খেলবে আর সবাই আমাদের ডিফেন্সের পজিশনে থাকবে। তো আমার ফ্রেন্ড বললো ঠিক আছে খেল। তো এনি হাও আমি আর আমার ফ্রেন্ড দুজন মিলে মনে করেন ওদের যাতাযাতি যাই করি, অনেক খেলার ভিতরে অনেক ফ্যাসিলিটি আছে, খেললাম মনে করেন 2টা গোল পরিশোধ করে আমার একটা ফ্রেন্ডকে দিই। গোল আমার পায়ে কিন্তু আমি শুট না করে আমার ফ্রেন্ডকে দিয়ে দিয়েছি, কারণ ওর গোল র্যাঙ্কিং চাইছিলাম আমি, ও একটু হাই হোক আর কি, ওকে দিলাম। তো খেলা শেষ হলো, জিতলাম। জিতার পরে বের হয়ে ফোন দিয়ে জিতার পরে একটি স্কুলের মেয়ে দৌড়াইসা আমাকে জড়ায় ধরে বলতেছে যে খুব ভালো খেলছস। আমি বলছি হ্যাঁ এখন পার্টি দিবি, অ্যাজিব একটা পার্টির কথা বলে আসি। তো পিছন থেকে একটা মেয়ে আসে বলতেছে যে রহমান। আমি বলছি পিছন থেকে, বলছি ইয়াস। বলছে হ্যাঁ সেন্ট মাইকেলের। বলছে হ্যাঁ। কি আমি আপনার থেকে একটা জিনিস চাপ আপনি দিবেন? তো আমি বলছি কি? তো বলছে আপনার বুট 2টি লাগবে। তা বলছি বুট 2টা তো আমি মাঠেই কাউরে দিলাম না, আপনাকে দিব। কারণ আপনার খেলা অনেক পছন্দ হয়েছে, আর বেশিরভাগ পছন্দ হয়েছে আপনার সাহসটা দিয়েছেন, আপনার ফুল দলটাকে আপনাকে বলছেন চিল্লে আপনি চিল্লেছিলেন যে ওই দিকে যাই, এইদিকে আসে, এদিকে আসে, এভাবে খেল, এই জায়গায় এই যে এই পজিশনটায় দাঁড়া, ছাড়বি না কাউকে। মানে ওর কথাগুলো খুব ভালো লাগছে আমার। তাই যে ও একটা মানে প্রপোজ করবে কি মানে বলেই ফেলে আর কি, আমাকে ডাইরেক্ট বলে। আমি বললাম যে হোয়াটস ইউর নেম, মানে ইংলিশে। ওই মেয়েটা ও কি স্কুলেই ছিল? আপনার স্কুলেই ছিল? আপনি তখন কোন ক্লাসে? তখন ক্লাস 9 ম্যাট্রিক দিই। ওকে। তো বললাম যে ইউর ফ্রম সেন্ট মাইকেল রাইট? বলতে হ্যাঁ আমি সেন্ট মাইকেল। আমি কোন ক্লাস? বললো ক্লাস 8। আমি ইন 9 সে। তো বাবা আমাকে বলতেছে যে আমার টেলিফোন নাম্বারটা অথবা এইটা একটা এই বলতেছে। আমি বললাম যে আমি সরি, আমার জীবনে আসলে একজন আসুক অথবা ওইটা এত কিছু লিস্ট বদার, লেট এনজয় দ্য লাইফ। আমি লাইফ এনজয় করতেছি, আমার এরকম গার্লফ্রেন্ড এরকম যাওয়া এটি দরকার নেই। ফ্রেন্ডস আছে, ঘুরতেছি ফিরতেছি, খাইতেছি, ভালো লাগতেছে, লাইফ বেটার। তা আসলাম, ক্লাস 10-এ উঠলাম, ম্যাট্রিক দিলাম। ম্যাট্রিক দেওয়ার পর 3 মাস ছুটি দিল। তারপর কি হলো? বাবা বলতেছে 3 মাস ছুটি, এখন আসো, কোরবানি ঈদও পড়ছে, সব ঈদও পড়ছে, আসো। তো তখন ঠান্ডা ছিল, এক কোরবানি যা খুব ঠান্ডা যায়। রাতের বেলা বের হই। তো বাসাতে বেরোর সময় বললাম যে বাবা আজকে চল, আজকে কে যাবে আমাদের সাথে? কয় এক কাকাকে নিয়ে নিবো নে, ও আইসা বলবে না, আর তুমি আর আমি আইসা বলবো। আমাকে চলো। আমি বলি তাহলে গাড়ি নিয়ে কি? না গাড়ি থাক। তাই আমি ভাবছি যে হতে পারে কোনো মেকানিক্যালি সমস্যা থাকতে পারে। তখন আমাদের নিজস্ব বাড়ি হয়, একটা বাড়ি করছে অলরেডি তখন, আর এফাকটা আরেকটা বাড়ি বুকিং দিছে ওয়ারিতে। তো ওই বছর আর কি আমি যখন ম্যাট্রিক দেই, তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি সব জানি না, উনি একটা সারপ্রাইজ দিবে উনি আমাকে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো বের হলাম, বের হয়ে গাছ তুলে হাটে আসলাম। কোনো ঢাকা শহরের কোনো হাটে গরু পাই না। আচ্ছা, উঠতো পরের কথা। আর 9 বছর পরে ছেলে আসছে গরু আর কি একটা আর কি কোরবানি ঈদ করতে অথবা রোজার ঈদ করতে, রোজার ঈদ না কোরবানি ঈদ করতে 9 বছর পর। দ্যাট মিনস 18-19টা ঈদ আমার জীবন আমি করি না ফ্যামিলির সাথে। ভালো মন্দ শুনি এখন দেখি বাসায় পোলাও রান্না করা হয়, সেমাই রান্না করা হয়, আর ওখানে সব ছিল। একটা স্যান্ডউইচ দিত, একটা বার্গার দিত। আপনার সিচুয়েশনের কারণে এটা মেনে নিতে হয়েছে, কিছু করার নাই। হ্যাঁ। তারপরে বললো আমাকে যে গরু টরু নাই, 10টা ছাগল নিয়ে নি, রাগের মাথায় বলতেছে। 2টা মহিষ নিয়ে নি, রাগের মাথায় বলতেছে। তো ফট করে আমি যাবো ভিতরে ঢুকি। তো ভিতরে ঢুকে দিয়ে একটা গরু, প্রথমেই উনি গরুটা দেখছে, লম্বা চড়া, খুব অনেক বড় গরুটা ছিল, আমাদের লাস্ট কোরবানি এটা। আচ্ছা। তো অনেক বড় গরু এটা। তো গরুটা দেখা উনি প্রথম ব্যাপারীর কাছে গেল, কি জানি বললো, আমি জানিও না। তা আমাকে বললো, আর কাকাকে বললো এখানে দাঁড়া। আর কাকারে বলে গেল যে একটা সিস্টেম বললো যে রশিটা ধরে দাঁড়াবে, গরু যেমন কথা নাই, আমি আসতেছি। তো উনি জানি না কোথা থেকে ভিতর থেকে আবার আসলো, আইসাই ব্যাপারীকে বলতেছে যে কাকা একটু বয়স্ক ছিল, মুরব্বী ছিল। বললো যে আমার ছেলে প্রথম 9 বছর পর আজকে 18-19টা ঈদ করে নাই, উঠো দিছি, তো আমরা এখানে কিছুই করতেছি, কিছুই পাইতেছি না। গরুটা আপনি বলেন দেখি, দাম তো আপনি বলেন। তো কাকা একটা দাম কি বলে না বলে বাবার সাথে কথা হয়। তো বাবা এক চান্সে ওই কাকাকে বললে এই দড়িটা হাতে নে, মানে হাতে নেওয়া মানে হয়ে গেছে, হাতে নেই খুল। তো উনি রাখালো কি আদর, উনি গরুটা হাতে নিয়েছে, আর আমি তো আবু বলতেছে হয়েছে, এটা পছন্দ হয়েছে, আমি সব এটাই নিয়ে নিলা। তা আমি তাও খুশি। তো বলছে হ্যাঁ নীল চলো। তো উনি টাকা দিল, যে টাকা দেয় হাসিল করে টাকা দিল। তো কাকাকে বলো যে গাড়ি নিয়ে আস অথবা হাইটা নিয়ে আস, যেভাবে নিয়ে আসলে গরু নিয়ে আস, আমরা চলে যাই। তো একটা ট্যাক্সি ক্যাব নেই, বাসায় আসি।
ভোরবেলা গরু পৌঁছাই। তো ভোরবেলা আমার বাবা সভাপতি ছিল মসজিদে, আর পারিবারিক ভাবে সবসময় আমরা ঈদের পরের দিন কোরবানি দিই। আচ্ছা, এটা আমার দাদার আমল থেকেই ঈদের পরের দিন গরু কোরবানি দেওয়া হলো। তো আমি বললাম 10 দিন থেকেও বললাম যে বাবা আর ভালো লাগে না, আমার আর থাকতে ভালো লাগতেছে না এখানে। মানে ওইখানে ছিল মাইনাস অথবা এরকম ডিগ্রিতে, আর গরমে ঢাকা এসে ভালো লাগে না, আসলেই জ্বর এসে পড়ে, আসলেই এরকম মাথা ব্যথা করতেছে, আসলেই কিরকম লাগতেছে। তো বাবা হটকে বলতেছে, আইসা এসে বলতেছে তোমার এবার আমি আরেকটা জায়গায় পাঠাবো। তাই আমি বললাম কই, মালয়েশিয়া না কোথায়? তো বলছে খেলোস তো ভালো, তো স্যার বললো তোর চাচা যেহেতু আজকে ইটালিতে আছে, আমি ওর সাথে কথা বলে দেখি। তা আমি বললাম ছোট কাকাকে বলবা? বলছে ওরে বলি, তুই যা, তারপর না দেখ মনে আমি আরেকজনের কাছে, নিজের লোক থাকে আরেকজনের কাছে বলবো কেন আমি? তো আমার ছোট কাকা এরকম জীবনের ট্র্যাজেডি, ফার্স্ট ট্র্যাজেডি এরকম। তাবু হঠাৎ করে ফোন দেখা বলে যে শান্ত খেললে ভালো, আর মালয়েশিয়ার দেশটা আমার কাছে খুব ভালো লাগে না, আমি শুনছি আমার কাছে ভালো লাগেনি, নেশাগ্রস্ত অথবা এরকম বিক্রি টিক্রি হয় উনি বলে। তারপর বলার পরে কয় ওকে যদি পারোস তাহলে ইটালিতে নিয়ে যা, তুই স্পন্সর করতে যেভাবে পারোস আমাকে বল, আমি প্রসেস করি এখান থেকে, ওকে আমি পাঠাই, সব খরচ এখান থেকে আমি পাঠাবো, ওকে শুধু যে কোনো রাখবি, পড়াশোনা করলে করবো, আর খেললে খেলবো, আর কাজ করলে কাজ করবো, ওর যেভাবে লাইফ ইচ্ছে ওই ব্যবহার করে নেবে। তখন কাকা বলে যে ভাই আসলে সমস্যা আছে। প্রথম বলে যে একটা বিল আটকে রয়েছে আমার, আর্জেন্টলি তুই যদি পারোস তাহলে 500 লাখ টাকা দে, মাত্র 500 লাখ টাকা। এবং কি আমি ঘরে দেখতাম যে ঘরে সুটকেসে টাকা আনতো, নাহলে চালের বস্তাতে টাকা আনতো। কে আপনার বাবা? বাবা। আমি এটা ছোটবেলা থেকে দেখে অবস্থা, মানে টাকা প্রতি কোনো লোভ নাই, দেখে অবস্থা। এমন রাত্রে আসছে, শুয়ে রয়েছি, আর উঠো, আমি বলতে শুটিতেছো কেন? উঠো, দরকার আছে, উঠো, এই সাউন্ড উঠ। পর উঠছে কিসে? এই তুমি কিছু আনছো? আনছি। কি কমলা টমলা, আঙ্গুর টাঙ্গুর আনছি, সব আনছি। একটা কম্বল নিয়ে এসছি সুন্দর, কম্বল না ঘুমো। আমাকে গরমের দিনে কম্বল খুল না বাবা, মানে খুলছি জাস্ট, কিভাবে বিশ্বাস করবে না, আমি জাস্ট কম্বলের চেনটা দিয়ে কম্বল, এখনো কম্বলটা আমার ছোট ভাই ঘুমায়, আমি খুলছি। তখন আমার বিশেষণ এখানে 65 লাখ টাকা রাখা ক্যাশ, আর প্রায় কত মানে কন্ট্যাক্টটা ছিল প্রায় 7 কোটি 8 কোটি টাকার উপর। ওই টাকা উনি আর কি রেখে আসছে আরেক জায়গায়। এটা আমাদের সেলফ ডিফেন্সের জন্য 2 লোক নিয়ে আসছে, সাথে চলতো যারা। যে উনি বলতেছে আমার তো ডর নাই, ডর হলো তো গনিয়া, আমার কি। তো একদিন ফট করে আমি, আমাদের যখন লাস্ট গাড়িটা হয়, তখন ফট করে আমি একদিন বললাম যে ট্রাই করি, গ্যারেজ থেকে ট্রাই করি। তো সিএমবিতে আর কি ওখানে যাই, তো ট্রাই করি। তো আমি যখন ঢুকছি, তো দারুণ বলছে স্যার বাবা কেমন আছিস তুই, অনেক ছোট থেকে বড় হয়েছিস তুই, তোর অনেক বছর পর দেখলাম। কাকা মানুষ তুই করে বলতেই পারে। তাই বলছে কাকা আপনি কেমন আছেন, আপনাকে তো চিনতে পারলাম না। ছোটবেলায় কম কোলে বসে কম আমার সাথে ঘুরোস নেই তুই এখানে। এরপরে বললাম যে কাকা ওই আমি গাড়ি চালাবো, আর কেমন ঢাকা ভাষা বলতো, গাড়ি চালাবো। ওরা বলতেছে যে গাড়ি চালাবি তুই, চাবি, আমি চাবি নিয়ে আসছি না। তো উনি করছি কি, অফিস থেকে বাসায় ফোন দিচ্ছে যে শান্ত গাড়ি চাবি নিয়ে আসছে, আর ধরছো আম্মু, মানে ডেবল, মানে আম্মু ধরছে ফোন, আম্মু ফোন ধরছে যে ভাবি ওই শান্ত গাড়ি চাবি নিয়ে আসছে, আর এখন গাড়ি তো ওই যে উপরের খুলতেছে, মানে কভার খুলতেছে। তা আম্মু বলতেছে ওর স্টপ করেন, বলেন যে ওর বাবা আসতেছে। তো এটাতে আবার একটু বলছিল, উনি এসে বলে কি যে তোমার বাবা আসতেছে, বাবা এসে তোমার নদীর উপরে ঘুরে নিয়ে আসবো বলছে। তো আমি তাহলে কোনো ব্যাপার হলো না, আমি গাড়ি নিয়ে ব্রিজের উপর রাখি, আপনি একটু গেটটা খুলে দেন। তো না, আবার ফোন দিতে যাওয়ার সময় করছি আমি এতক্ষণ তো গাড়ি ওপেন করে লক করছি, লক খোলার পরে গাড়ি গিয়ার ছিল, আমি তোর ফলো করিনি। ড্রাইভার হয়ে গেছে একটা পজিশনে, যে পজিশনে চালায়, তো ফলো করি নাই। তো গাড়িটা যখনই আমি শুধু স্টার্ট দেখছি, এটা পাড়া দিছি, ব্যাক সাইড নাই, মানে ব্যাক ডালা, গ্লাস, বাম্পার টাম্পার কিছু না। আমি তো চোট পায়া, মানে কপালের ভিতর ব্যথা পাইছি, নাকে ব্যথা পাইছি। পরে বেরোছি গাড়ি থেকে, আর ওই কাকা সাথে সাথে আমার গাড়ি থেকে বের, গাড়ির চাকা ঘুরতেই আছে, মানে আমি তো আর বুঝি না অত কিছু। আচ্ছা, ঘুরতে আছে, তো ভাঙছে গেছে। আমার ছোট কাকা, আমার সেজো কাকা আসছে, আইসা উনি গাড়ি স্টপ করছে, উনি দেখা বলতেছে যে তোর বাবাই বিগড়ে গেছে,
বলতো এই বাসকা দাঁড়া, তখন আপনি ক্লাস 9-এ? তখন আমি ক্লাস 9। তোরে তোর বাবা বিগড়াইতে আছে, এই দেশে থাকলে তুই তো আরো বিগড়াইতি, তোর দেশের বাইরে রেখে আরো বিগড়াইতে আছে। তোর বললাম যে ও কাকা বলছে বলুক গা। আসছি, আসার পরে বাবার আসতে করে ঢুকতেছি বাসায়, তো বাবা ঘুমের থেকে বলতেছে একটা অন্যায় করছো, সন্ধ্যাবেলা কিন্তু তুমি থাইকো। তা আমি বললাম অন্যায় করছি, গাড়ি ভাঙছি, এটাই অন্যায় হবে? তো যা কি হবে আর। তো আমি বসলাম, তো বিকাল হইলো, উনি ঘুমে থেকে উঠলো, আর ওনার ঘুমার একটা টাইম ছিল, ভাত খেয়ে একটু ঘুমাবে 1 ঘন্টা, ঘুমে থেকে উঠবে। তারপরে দুপুরে ঘুম মিস দিত না। তো উঠছে, উঠার পরে দেখলাম কি শার্ট প্যান্ট সব পরলো, চা খালো। তো আমি ড্রয়িং রুমে বসে রয়েছি, তো উনি পিছন থেকে এসে আমার ঘেটিটা ধরছে। আচ্ছা, ঘেটিটা ধরে আমি ঘেটি হিলে দিতে পারতেছি। আমি এরকম, মানে আপনারা আমাকে যা দেখতেছেন কি ভাই, আমার এই হাইট ওজন ছিল 55.2 কিলো, আমি এরকম ছিলাম। তারপরে আমি ভাবলাম ঘেটিটা ধরছে, মানে আমি শক্তি, আমার শক্তিটা আমি করে দিতে পারতেছি না ঘেটি সরানোর জন্য। যেখানে খেলার ময়দানে আমাকে দেখলে দেখা গেছে 3-4 জন অটোমেটিক সামনে আসবো না, যে নীল মাইরা বসে। তো উনি ধৈর্য নিয়ে আমাকে মাঝখানের রুমে নেয়। তখন আমি বলে কি করতেছো কি করতেছো, তো সাথে সাথে উনি আমাকে ঘরের ভিতর পুশ করে দিয়া রুম লক করে দেয় অন্যের ভিতরে। উনি আমার কাঁধের উপর পা রাখে, আমার যেভাবে রাখে, তখন বোঝে মানুষের শক্তি, যে কারো যারা বেশি ভালোবাসে তার প্রতি অত একটি হইলে কিরকম হয়। টেবিলের উপর কিভাবে হাত দুটা রাখলো আমার এভাবে, আমার এই আঙ্গুল দুটা এখনো ব্যথা করে। উনি পুতাতা ছেচ্ছে, এই গাড়ির কারণে শুধু না, তাহলে উনি পুতাতা ছেচ্ছে, মানে যে আমরা পাটা পুতা করি না, উনি পুতাতা ছেচ্ছে। আমি শুধু একবার চিখে দিছি, এরপর চিখে দিয়েছি না যে কি করতেছে উনি, যেমন ছেচতেছে। পরে আমার এক কাকা আছে, আব্বুর সাথে সবসময় থাকতো, উনি গেট একদম এমন ভাবে ধাক্কা দিয়েছে, উপরের লকটা ভেঙে গেছে, উনি ভেঙেই ঢুকছে, ঢুকি আব্বুকে জড়ায় ধরে বাইরে গেছে। পরে একটু ঠান্ডা মান্ডা করে, পরে রাতের বেলা আব্বু আসে, আসার পর অনেক দেরি করে আসে, আসার পরে এলা পরে মা বলতেছে এইভাবে মারে, ডাক্তার দেখাই নিয়ে আসলাম আর কি। আমার আঙ্কেলই ডাক্তার, বলতেছে দেখাই নিয়ে আসলাম, বললো জীবনে হাড্ডি সোজা তো হয়ে গেছে, মানে ব্যথাটা থাকবে, এজিবর ব্যথা একটা ব্যথা হবে। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, মারছে কেন মারছে কি, আমি কি বলবো। তা আমু রাতে জিজ্ঞেস করে তুমি ওরা কেন মারলা। দাদু আইসা পরে ফাঁকে, ছোট কাকা আর কি তখন তিটালি থাকে, দাদু আইসা পরে, ছোট ফুপি আসে, তো আমাকে নিয়ে দাদু ঘুমায় থাকে। তা আমি তো আঁকড়ায় রয়েছি আঙ্গুল দুটা, আঙ্গুল সবগুলা নিয়ে। তো আবুকা বলে যে তুমি কেন এরকম করলা। তো বলতেছে যে ও আমি যে ঘুমায় রয়েছি, তুমি এটা আমার আম্মুকে তুই করে বলে যে তুই এটা ভালো করে জানিস যে আমি ঘুমায় থাকি, কিন্তু ঘুমায় থাকলে আমার কান আর আমার চোখ কিন্তু এড়াই কেউ যেতে পারবো না। আমি হাজারটা শ্রমিক খাটাই রাস্তার ভিতর, আমি আরেক কন্ডাক্টর না বসাই না, আমি বড় কন্ডাক্টর হইলেও আমি নিজে দাঁড়াই করি, দেখি যাতে আমার কাজে যেমন কেউ না বলতে পারে যে এই সাউন্ড এন্টারপ্রাইজের কাজ রং হয়েছে। নাম ছিল সাউন্ড এন্টারপ্রাইজ, ট্রেড লাইন্সের নাম দিয়েছিল সাউন্ড এন্টারপ্রাইজ, আপনার নামে নাম। জি। তারপর ওরা বলে যে রোড যেমন খারাপ না হয়, ওনার কথা হইলো এটা যে কে যেমন আমি অল্প লাভ করব, মানে গভর্নমেন্টের কাজগুলো, গভর্নমেন্টের কাজ আমি অল্প লাভ করব, কিন্তু আমি ই করবো না। কিন্তু বাবা কোনো হারাম কামাই না, হারাম দেখি নাই। তো উনি বলে যে ও আমার এই জিনিসটা ধরছে, এটা আমি মনে বলছি না, ও আমার এই জিনিসটা ধরছে। আচ্ছা, তো বললো আম্মা বলতেছে আপনি অনেক কেন বলতে চান না, এটা তো আপনার আচ্ছা, ঠিক আছে, ইলিগাল ছিল না লিগ্যাল ছিল? লিগ্যাল ছিল, লিগ্যাল ছিল বললে কথা। তো আমার বাবার একটা লিগ্যাল অস্ত্র ছিল, পিস্তল ছিল। হ্যাঁ পিস্তল ছিল, ওটা আপনি ধরছিলেন? লিগ্যাল আর্মস ছিল। তো আমি ধরছি কিভাবে, মানে মানি ব্যাগটা, ওয়ালেটটা ভরা টাকা, পিস্তলটা এভাবে কাভার দেওয়া রাখা, আর গাড়ি চাবিটা এখানে। তো আমি গাড়ি চাবিটা নিয়েছি, তখন চিন্তা করলাম কি রিভলভারটা কালো কালো ছিল, রিভলভার চিন্তা করলাম যে জাস্ট এমনি ধরছি, দেখছি, হাতেও নেইনি, এমনি দেখছি। কিন্তু যার জিনিস যে যেখানে রাখে সে কিন্তু ঘুমে থেকে যে কোনো পারবে যে জিনিসটা ধরছে কেউ। তো মাকে বলে সেই জন্য আমি ওকে দেশে রাখি নাই, যে আমার কিছু দেখা ফেললে ও চলে যাবে অন্যদিকে, ওকে রাখছি আমি বাইরে। সেজন্য তোরা সবে আমার যত রিকোয়েস্ট করছো যত বছরে যে ওরা আইনা ফালানো, ওরা একা ফালা রাখছেন, ছেলে খারাপ হয়ে গেতেছে, হয়ে গেতেছে, কত ধরনের কত কথা বলছো, কিন্তু ওরা একা রাখতেছে। এখানে একটা কারণ আছে, যাতে যদি আমার কিছু হয় ও যেমন একা কিছু একা থাকার অবস্থা যেমন থাকতে পারে, যে একা কি লাইফ। মানে উনিও, আমার দাদু মারা যায় উনার 7 বছর বয়সে, মা ছাড়া বড় হয়। তো বুঝতেই পারেন মা ছাড়া বড় হওয়া মানে সৎমার ঘরে থাকা একটা অবস্থা কি হয়। জুটা প্লেটও খাইছে আমার বাবা আর কি, এরকম আর কি দিন গেছে ওনার। আমাদের এই অসুবিধা দিতে চায় না, উনি উপভোগ করছে বইলা। তো আমাকে হট করে বললো, আম্মু এসে বলতেছে যে তুমি কি বাবার ওই জিনিসটা, তুমি কি বাবার
ওই কালো ইটা ধরছো, পিস্তল ধরছো, বলতেছে। আমি বললাম যে বাবা মা, শুধু আমি তো ধইরা হেলাইছি, আমি তো হাতেও নেইনি। তো বলছে দেখছো তোমার বাবা কিন্তু ঠিকই দেখছে যে তুমি নিছো। আমাকে বলতো মারার পরে পরের দিন দেখি যে আব্বু নিজেই কান্না করেছে। তো আমি আশ্চর্য হয়ে পাশে গিয়ে বললাম যে আব্বু মাফ করে দাও, আর ধরো না। কয় দেখ রে বাবা, জীবনে এমন কিছু দেখো না, এখন পর্যন্ত ওই পর্যায়ে যাও নাই, গেলে বুঝতে পারবো কষ্ট কাকে বলে আর এই লাইফটা কি। তোমাকে তো সব দিতেছি, তুমি বুঝতে পারতেছো কি না কি। আমি বলতেছে বাবা সব আল্লাহ ভরসা। কয় একটা কথা আছে, আমরা এখানেও থাকবো না। আমি বলছি নতুন বাড়ি করছো, দাদা বাড়ির রাইখাও, আবার দাদা মানে আমার বাবার কাকার জায়গা কিনা ওইখানে 4 তলা বাড়ি করছে। যে কোথায় ছিল আপনাদের বাড়িটা? ওই পোস্তগোলাতেই আপাতত যেখানে আছে। ঢাকার পোস্তগোলা? হ্যাঁ ঢাকা পোস্তগোলা, ট্রেন পোস্তগোলাতে। বলার পরে আমাকে বলতেছে যে এই কথা, তাহলে চলো আমার সাথে। তো ওই বাসায় নিয়ে যায়, তখন টিকেটলি বলি আমরা, ওয়ারি টরি বলি না। তখন টিকেটলি বলি, তখন 5 কাঠার উপর। আর এত তো জায়গার আইডিয়া না, আবু আর কি বলে আর কি, ওই জায়গাটা 5 কাঠা আছে, এই দেখো তো বিল্ডিংটা 3 তলা করা আছে, 6 তলা করা যাবে। এই বিল্ডিংটা কালকে 50 লাখ টাকা দিয়ে গেছি। তা আমি বললাম 50 লাখ টাকা দিয়ে কিছু বিল্ডিং এর জন্য তো কিনা হয়ে গেছে? কয় না, বিল্ডিং এর দাম 1,33,00,000 টাকার মতো উঠছে। তারপর কি হলো? জি, তারপরে আসলে কি ভাই, তারপরে বাবা আমাকে বাড়িটা দেখায়। বাড়িটা ছিল আপনার, এখন ওই যে আপনার যে আগের একটা স্কুল ছিল আপনার সরকারি স্কুলটা, আপনার ওয়ারি এখন উচ্চ বিদ্যালয় করা হয়েছে। ওইটা গলি দিয়ে নারিন্দি পরে সাইডটা দিয়ে বাড়িটা দেখালো। বললাম যে ভালো হয়েছে চলো। তো রাত্রে আসার পরে ওনার যে বিজনেস একটা পার্টনার ছিল, আমার একটা ভাইয়া ছিল, খুব ভালো, মানে মায়াবী, আব্বুরে খুব ভালোবাসতো। আচ্ছা। ইভেন কি আব্বুর জন্য উনি কেউ মানে কিছু করতে রাজি ছিল, আবার উনি কিছু দিয়েও দিতে রাজি ছিল। মানে আমার আব্বুকে কাকা বলতো, আর আমার আম্মুকে একবার মাই ডাকছিল, আর আমাদের তো খুব আদরই করতো। তখন কাকা 5 গাড়ি কিনে ফোন করছে, কাকা আপনি কোথায়? বলছে কয় তোর বাড়ি থেকে নিয়ে একটু এখানে আসছি, রিক্সা দিয়ে ঘুরতেছি। কয় কাকা আপনি টরে না অফিসে আয় পরে, সদরঘাটের একটা অফিস আছে, সদরঘাটের কোনো অফিস ছিল। উনি যায়, আবু যাওয়ার পরে লাল কালারের গাড়িটা। তো আমার তো এত নেই, কারণ দেখতে দেখতে একটা অবস্থা হয়ে গেছে, কি দেখবো আর মানুষ, এটা কি কোনো সারপ্রাইজ লাগে না? সারপ্রাইজ লাগে না। তো আমি ই করে তার সাথে ওনার যে ওখানে যা পরিচিত সবই পরিচিত, আমাকে চিনতো, আর সব দেখতে বলছে শাওন রে কত ছোট রেখে এখান থেকে গেল, আর কত বড় রেখে আনলো শাওন রে। তো গোলগাপ্পা হয়ে গেছে গা। আর লাভ বলতেছে যে আরে না রে, থাকতে চায় না, থাকে রাইখে ভুল করছি, আর মার লগে থাকতে চায় না, খাইতে গেলে কি খায় না খায়, মানে এরকম একটা কথা বলতেছে, আশ্বাসের কথা বলতেছে। তো ভাই আমাকে বলতেছে ভাই তুই আমার কাছে আস, এদিকে মানে খুব আদর করতো, গেছি তোর দিয়ে গেছি। আমাকে ভাইয়া কয় কি? আমি ভাইয়া তোমার তাহলে সাদা গাড়ি চাবিটা আছে না? হ্যাঁ। তখন ওই আমলে অনেক নামি দামি যারা ছিল গাড়ি চালাইতো, বললাম তোমার গাড়ির চাবিটা দিবা, আমি এখান থেকে চালাবো। তো বলছে তোর তো শুনছি তুই ওই দিন গাড়ি মেরে দিছ, গাড়ি অনেক রেজে। আমি তোমার দিবা না ডরে? আর উনি কি বাইরে লাল একটা গাড়ি দেখছো? আমি বলছি হ্যাঁ। গাড়িটা আজকে কিনছি। আমি আজকে কিনছো তাহলে তো বলে কয় কি মানে বলতেছে যে তোর কি পছন্দ? আমি কে না তোর এই আমি দূর আমার পছন্দ হয়েছে আরেকটা, আমি আব্বুকে দেখাবো পরে। মানে একটা দেখছিলাম গাড়ি, খুব পছন্দ গাড়িটা, এখন খুব অ্যাডমায়ার করি কিনার মানে ছিল। পরে বলার পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে যা। ওটাকে আব্বুটাকে আরেকজনের সাথে কথা বলতেছে, ব্যবসায়ী আলাপ করতেছে। তা আব্বুর ফাট করে বলতেছে কাকা আপনার ব্যবসায় চিন্তা বাদ দেন, রাত্র হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো আগে চলেন। পরে ওইখান থেকে আর কি আমাদের বাসায় আসি, বাসায় এসে আর কি খাওয়া দাওয়া শেষ হয়, মানে আসমিনকে ছেড়ে দিই। তখন ব্রিজের উপর আসি, গাড়িতে বসে আসি, ব্রিজের উপর আসি। আসার পরে আব্বু নামে, আমি নামি। তো উনি খুব ড্রিঙ্কে ছিল, হেভি ড্রিঙ্ক করছিল মানে। তো আব্বু বলতেছে যে ভাতিজা ড্রাইভারকে উনি ওইখান থেকে তাড়াইতেছে। তো ড্রাইভারের বাবা বলতেছে না থাক, মানে অ্যাজ ইফ ওর যদি কিছু দুর্ঘটনা ঘটে। তো ভাইয়া বলতেছে কিচ্ছু হবে না কাকা। আর কাকা শুনেন, ওই আপনি যে জায়গাটা কিনছেন আমার লোকে তো বেচ চালাইছি। ওর আব্বা বলতেছে তুই আমার জানিলি না? আচ্ছা থাক, বিশ্বাসের উপর তো বিশ্বাস, কাগজ কলম কিছুই নেই, বিশ্বাসের উপর বিশ্বাস। যা তোর লোক এত কোটি টাকা এত টাকা লেনদেন করছি, আমি এই রোড বানাইছি, কেউ আমার ঠেকাই দিছে, তুই আগে গেছিস যে ওই লোকের ঠেকাইতে যে কার রোডের কাজ ঠেকাস। তো
তো বলতেছে তোর থেকে আমি কি ই করুম নাকি, কিন্তু এমন কয় কি না এখানে লাভ আছে একটা, মানে উনি আমার সামনে বলতেছে কয় কি আমার ভাইটারে আমি এই গাড়িটা একটা গাড়ি কিনে দেবো, তোমার একটা নতুন গাড়ি কিনতে হইব, এটা বাদ দাও, গ্যারেজে থাও, নতুন গাড়ি কিনবা কালকা, আর বিল্ডিং এর ফুল টাকা কালকে অ্যাডভান্স কালকে দিয়ে দিবা, 80 লাখ টাকা কালকে নিয়ে আমি দিবা। বিল্ডিং এর ব্যাপারটা বুঝি নাই, মানে কি বিক্রি করে দিয়েছে উনি বা কি হয়েছে আপনার কাকার সঙ্গে ওনার কথোপকথন, বা ওনার গাড়ি কিনে দিতে চাচ্ছে, মানে আমি আমার কাছে খুব ও আচ্ছা ঠিক জটিল আছে, মনে না হচ্ছে। ঘটনার কথাটা হলো যে উনি গাড়ি থেকে আমাদের ব্রিজে আসি আমরা, ওনার নতুন গাড়িতে চড়ে। তো উনি আপনাদের কি বিক্রি করে দিয়েছে যেটা বলছিলেন? না আমাদের জমি কিনছিল বাবা 25 কাঠা, আচ্ছা, সেটা বিক্রি করে দিয়েছে। আর কি ওনার জমির সাথে একসাথে কিনছিল, 100 কাঠা কিনছিল একসাথে, 100 বেশি আর কি কিনছিল। আচ্ছা। 4-5 জন ছিল পার্টনার আর কি। তো আব্বু কখনো কাগজে কলমে আর কি ভাইয়ের সাথে কখনো লেনদেন করেনি। ও ওইটা আলটিমেটলি আপনার বাবার নামে কাগজে কলমে লেখে না নেয়? ওনার নামে ছিল, পুরোটাই ওনার নামে ছিল? ওনার নামে ছিল। তো ভাইয়া বলতেছে কাকা জায়গা তো বিক্রি করে ফেলছি। কয় জায়গা বিক্রি করে ফেলছো? কয় তাহলে? কয় জায়গা বিক্রি করছি, এখন তুমি দিছো, মানে বলতে এভাবে বলছে যে তুমি দিছো কত ওই লোকের, কোনো সমস্যা নেই তো? কেন কোনো সমস্যা না, 50 লাখ দিয়ে দিছি, লোকটা তো ভালোই ব্যবহার করছে, লোকটা তো কোনো কিছু বলে নাই। আমি শুনি না, মানে এরকম আমার সামনে, আমি আব্বা হাত ধরে রাখছে আমাকে, কয় তাহলে এক কাজ করি, কালকে বাকি 80 লাখ টাকা তুমি আমার তুলে যাও, 80 লাখ নিয়ে ব্যাটা যদি ফুল পেমেন্ট দাও তো ফুল পেমেন্ট দাও, আর না দিলে একটা গাড়িও কিনো আর ওই বাসা উঠে যাও, এই এলাকা ছাড়ো, তাহলে ছেলে একটা অথবা মানুষ এখানকার ভাল লাগে না। ভাই যেহেতু ছেলে কিনে তো আগে গেছো, আইসা যদি চলে গেছো চলে যাও। তাও আবু আইসা বলে কি যে যা তে সকালে কিন্তু টাকা দিস, আর তাহলে একসাথে যামুনে তার বাইরে তাহলে রাখে আরো 2-3 দিন। তা আমি তো আরো এক্সাইটেড হলাম যে সকালে তো আসবে ভাইয়া, আবার নতুন গাড়ি, আবার আমাদের একটা হবে, আমাদের একটা নতুন বাড়ি হবে, আমরা এরকম একটা সোসাইটিতে চলে যাব। তো তখন ফট করে ফজর উঠতে আমাদের লাইফের টুইস্ট থেকে এটা, মানে ফজর উঠতে আমি মানে ম্যাট্রিক দিয়ে আসছি মাত্র, আসে সকালে ওনার সাইড গার্ড আসে, ওনার ছোট ভাই আসে, কি নাম ছিল ভদ্রলোকের? শামীম ভাইয়া। শামীম। ওকে, শামীম ভাই আপনার আসে। বাবার বিজনেস পার্টনার? না না না, তাহলে ওনার ছোট ভাই। যে লোকটা বিক্রি করে দিল জমি, ওনার নাম? ওনার বিজনেস পার্টনার তো ওনার ভাতিজা বলতে গেলে সেলিম ভাইয়া। সেলিম ভাই। ওকে, উনি বিক্রি, আমি যতটুকু বুঝতে পেরেছি যে জমিটা আসলে আপনার বাবা এবং উনি দুজনে মিলেই কিনেছিলেন, কিন্তু আপনার বাবা আপনার কাগজে কলমে করে নেয়নি। তো উনি ওই জমিটা লাভে বিক্রি করেছেন, সেটার একটা পার্সেন্টেজ আপনার বাবা পায়, যেহেতু জমিটা আপনার বাবারও ছিল, তো সেটা দিয়ে দেওয়ার কথা আলটিমেটলি সেই দিন। হ্যাঁ, তারপরে বলেন। তারপর ফজর উঠতে প্রায় আপনার তখন ফজর হয় আপনার 5টা 5:15 হবে, গরমের দিন। তো ফজরেই মানে গেট নক হয়ে গেছে, আর আমাদের ফ্ল্যাটটা এভাবে করছে, 4টা রুম করছে, 4 রুমে মাত্র আমরা 4 জন, আর একটা টেরিস গার্ডেন আছে, মানে চিন্তা করছে এটা উনি ওনাদের বাইরের দিয়ে দিবে, আর উনি আমাদের নিয়ে ওয়ারের বাড়িতে থাকবে আর কি। যেহেতু ঢাকা মানুষ বলা কথা, মানে এক কথার দাম একটা কথাই। তো আমু বলে আছে ঠিক আছে যাও, যেহেতু তোমার ভাইগো দিয়ে দিবা, তাহলে এখানে কে ও দাদার, তো একটু বড় হলে তো মানুষ প্রশ্ন করে যে আমার দাদার ভিটা কই, কয় কেন ফ্ল্যাট কি আমি ছেড়ে দিয়েছি নাকি? কোরবানি তো যত বছর আমরা বাইরে থাকছি, কোরবানি দিল বাপের জায়গায় এসে দিছি, আর যাই করছি বাপের জায়গায় দিছি, বাপের জায়গায় আরেকটা বাড়ি করছি, এই বাড়িতে থাকবো বাইরা, আমরা আসবো ঈদের সময়, আর আমার ছেলেরা এখন আমি চাই হাই, যেহেতু চলে গেছি আমরা উপরে জায়গা, এখান থেকে লাভ কি? তা আম্মু বলে তো গুড, ভেরি গুড। তা আম্মু খুব সাপোর্ট, সবাই খুশি। তো এটা আবার আমার কাকারা দেখতে পারতো না, মানে খুশিটা কাকাদেরও কিন্তু টাকা ইনকাম তখন ছিল, কিন্তু আবু কখনো খারাপ কিছু দেখলেই যে কাকাদের ধমক দিত, যে ওনার মানিজ্য নিয়ে টানাটানি করলে ওনার সহ্য হইত না, যে তুই আমার নাম বিক্রি করে খাইবো, অথবা অমুক জনের ভাই একজনের মাইরে থেকে গেছে, আরেকজনের এসে আমার কমপ্লেন দিব, আমি কমপ্লেন জিনিসটা চাই না। উনি আমাকে সবসময় বলতো যে যেই যাই করো জীবনে, তোমার নাম নিয়ে যেমন কোনো একটা খারাপ বিষয় আমার কাছে না আসে। আসলাম ফজর রক্ত উঠে, তা আমি তখন ঘুম ভাঙেন না, তো ওই ওনার ছোট ভাই আসে, আইসা মানে আইসা হাঁটু ভাঙা বসে পড়ে, আমি আর কি আমি ঘুমে থেকে উঠে দেখছি হাঁটু ভাঙা, আব্বুও বসে পড়ছে মানে বিছানা, আমি দেখতেছি, আর আম্মু তো একটু কান্না করতেছে, ছোট ভাইটা তখন ছোট, কান্না করতেছে। তো আমি বলতেছি স্বামী ভাই কি হয়েছে, আসছে তো সকাল, তুমি কান্নাতেছো কেন, আপনি কান্নাতেছেন কেন? তখন কিছু তো বলতেছে না। পরে আব্বু একটু ওইটা কঠোর মনে ওইটা একজনকে ফোন দিল, বলতেছে কয় তুই কয়ে এখানে আছি, কয় বইটা গেছে, এটা বইটা গেছে। পরে আমি বলছি কি বইটা গেছে, কি বইটা গেছে, কি হয়েছে না হয়েছে, বলতেছে না। পরে ফট করে আবার আমু বলতেছে তোমার সেলিম ভাই মারা গেছে। যে ব্যক্তির রাত্রে 11:30, 12টা বাজে, রাত্রে 12টা বাজে আমি দেখে আসলাম, ফজর ওয়াক্তে উনি মারা যায় কিভাবে? আমি প্রথম প্রশ্নই করছি এটা, চাই 5-6 ঘন্টায় মারা গেল কিভাবে, কে মারা ফেলছে?
পরে বই বলতেছে না, গাড়ি নিয়ে পুকুরে ঢুকে আছে। ও, ওই গাড়িটা নিয়ে? বাজার নতুন গাড়িটা নিয়ে, আপনি প্রথম দিনের গাড়িটা নিয়ে ঢুকে আছে। তো বাবা তো সাথে সাথে মানে বের হইছে যে ঘটনা কি আসলে, উনি রাজনীতিবিদ ছিল, ঘটনা কি আসলে। গেছে গিয়ে দেখে যে পিছনের চারজনই বেঁচে আছে, ডান দিকের লোক বেঁচে আছে, পিছনে তিনজন পর তিনজনই বেঁচে আছে, শুধু আমার ভাইয়া নেই। আচ্ছা ঠিক আছে, সেলিম মারা গেছে, কোনো অসুবিধা নেই, আমরা এটা গুছাই নিব, অসুবিধা হবে না, কারো কোনো অসুবিধা হবে না, তোমরা কেউ কোনো ঘাবড়াও না। এই কথা বলে গেল। তো 40 দিন 1 মাসের মধ্যে কারো থেকে কর্জের টাকা অথবা কিছুটা একটা মৃত ব্যক্তির বাসা থেকে কিভাবে টাকা নেওয়া যায়, যার আলমারি ভরা দেখতাম টাকা। স্টিল আলমারি হয় না, আমাদের পুরোনো টাকাতে স্টিল আলমারি ব্যবহার করা হয়, স্টিল আলমারিতে মনে করেন ভরা থাকতো টাকা। আমাদের এখন আলমারি আছে, আবু এরকম আলমারি বানায় নিয়ে আসছে যে 2টা পার্ট, আপনি দেখতেছেন ড্রয়ার শুধু 2টা, কিন্তু এখানে ড্রয়ার কিন্তু 2টা না, এখানে আপনার 2 কোটি টাকা রাখা যাবে, দেখো উপরে ট্রে টান দিয়ে, যে এরকম ভাবে সিস্টেম নিয়ে আসছে উনি। ভাইয়ার রুম টুম সবই করার পরে ডাইরেক্ট আব্বু বাসায় গিয়ে বলতেছে যে পোস্টমর্টমের জন্য পুলিশ যেহেতু আসছে তো এটা নিয়ে যাক। তো ওনার কাকারে বললো যে ভাই ওর রুমটাকে তালা মারে। তো ওনার বড় বোন যেটা ছিল উনি খুব দুষ্ট, কি মারা গেছে, থাক মারা যাওয়া ব্যক্তির ব্যাপার খাপ বলতে নেই। তো উনি এসব বলতেছে যে কেন ওনার রুম লক করা হবে। পরে বলছে ওর রুমের ভিতর আমি না, আমার মতো অনেক মানুষ আছে যাদের অনেক কিছু রয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু টাকাটা ইম্পর্টেন্ট দেখতেছি না, ওর রুম থেকে যেমন কিছু না হারায়। তো ওনার বোন না শুনেই ঠিক আছে যা, শুনবি না, তোগো বাড়ি তোগো ভাই, মানে একটা অপমান লজ্জিত করে দেয় সবাইকে। সবাই বলে যে কাকা চলে আসেন, ভাই চলে আসেন। তারপর ডিপ্রেস হয়ে আইসা পড়ে। দেখেন একটা লোক রাত্রে 1 কোটি টাকার মতো লস খেয়ে গেছে, কিন্তু কোনো চিন্তা নাই, আসছে বাসায় এসে আমার বলতেছে কবর টবর হইলো, সাহায্য হইলো, ওর জন্য খারাপ লাগতেছে, বাসা আসলে খালি ভর্তাদা ভাত খেয়ে মাংস খাইবো না, তাহলে যা দেখি কি হয়। তো এই করতে করতে টুকটাক কিছু করলো আব্বু। তো ফট করে 1.5 মাস 2 মাস পরে সবাই মিলে আব্বুকে, যারা ওই জমির পার্টনারে ছিল সবাই বলছে ভাই আমি দিছি এত, ভাই আমি দিছি 35 লাখ, ভাই আমি দিছি এত লাখ, ভাই আমি দিছি এত এত এতটুই, ভাই আমি কাগজের কাজ করে দিছি, আপনি চলেন আমগোর সাথে, আপনার তো একটু বেশি মোটিভ। তো বলছে আচ্ছা ঠিক আছে চল। তো সবাই মিলে যখন যায় তখন ওনার বোন ডাইরেক্ট বলে দেয় যে সেলিম মানে ও মারা গেছে, ওর সাথে ওর সব বিজনেস পার্টনার, ওর সব টাকা, ওর সবকিছু মারা গেছে, ডাইরেক্ট বলে ফেলা। ওকে, 10-12 জন একটা মানুষের সামনে উনি ডাইরেক্ট বলে ফেলা। তাবু তখন বল ঠিক আছে ফাইন, আমারটা লাগবে না, এখন তোরা যদি কিছু বলতে সবাই বলে থাক, লাগবে না কারোর কিছু। তখন আসার পরে বাবা, এখন ওই লোকটা তো আমাদের বাড়িটা তো আব্বু একটা জবানের কথা দিয়ে বলে আসছে। তো বাবা বলে যে আবার আরেকটা কন্ট্রাক্ট সামনে এসে পড়ছে, যে 2টা কাগজ, তো এক কাগজের কাজ তো উঠছেই, ওই টাকা তো বাড়ি কমপ্লিট করলোই। এখন কি করবে, এখন এই কাজের জন্য তো টাকা লাগবে। তো লোকের রিকোয়েস্ট করার পরেও লোকটা খুব ভদ্র ছিল, তো লোকটা পুরো টাকাটাই ফেরত দেয়। এরকম বলে না যে আপনি এক জবান দিয়ে আপনার থেকে আমি 2 লাখ রাখবো 3 লাখ রাখবো, মানে ওই রকমও না। অথবা ক্ষমতাসীন যে ছিল আমার বাবা, তাও দেখা লোকটা বলে না, পরে বলে যে আপনি নিয়ে যান বাবা, অসুবিধা নাই, আপনি নিয়ে যান। ওই টাকা দিয়ে আরেকটা কাজ নেই। তাই আমি বললাম যে বাবা আমি চলে যাই, তাহলে যাও। এই আমার টার্নিং পয়েন্ট। আমি যাওয়ার প্রায় 2 মাস হবে, বাসা থেকে ফোন যায়। আপনি তখন ইন্ডিয়াতে? আমি ইন্ডিয়াতে। তাই আমি বললাম বাবা আমি কিন্তু যখন এখানে ইন্টার ফার্স্ট ইয়ার বলে আমরা ওখানে ক্লাস 11 বলতাম, বাবা ক্লাস 11-এ রেজাল্ট তো ভালো হয় নাই, আর তুমি বলছিলা বাইরে পাঠানোর জন্য। বাবা কিছু বলে না। তো যে বাবার বলতে আর ওই বাবা উত্তর দিতে দেরি করে না, সে বাবা কথা বলতেছে না কেন আমার সাথে। বললাম যে বাবা কি, বাবা বলছে যে আমি আগামী তোমার ছুটি কবে। আমি বলছি বাবা এই মে মাসের এত তারিখে। আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। শেষ আসলো, আইসা হোস্টেল সবকিছু টাকা পেমেন্ট করলো, পেমেন্ট করে বললো যে এই বছর পরে তুমি দেশে চলে যাবা। তখন মনে মনে চিন্তা করছো দেশে যাওয়ার পর মনে বাইরে পাঠাই দেবো। তো দেশে আসার পরে দিকে আমরা এই বাড়িতে দাদা বাড়িতে আর চেঁচামেচি আমার তো ভালো লাগে না, পরিশান, আমি সারাদিনই বিরক্ত হই। তখন চিকেন পক্স হইলো, জন্ডিস হইলো। তখন আমার দাদুর একটু, আমার আর কি ছোট দাদু আর যে ছোট কাকা আমাকে প্রথম নিতে চায়নি, উনি বেশ ইনকাম করে,
তো এক রাতে বাবা 36 লাখ টাকা নেই, রোড করছে ডিস্ট্রয়, কিসের ডিস্ট্রয়? মানে রোড করছে, বৃষ্টি আসছে, পিচ জ্বালাই। ও সরকার তো আপনি সরকার থেকে টেন্ডার নিয়ে আসছে, কাজটা আপনি কমপ্লিট করবেন, সরকার সচিব আসবে, রোড দেখবে, ওখানে চেক সাইন হবে, তারপর আপনি বাংলাদেশ ব্যাংক টাকা পাবেন। হ্যাঁ, চেক পাবেন, আপনার লাভ সহ, সরকার আপনাকে লাভ দিবে, প্রফিট দিবে। ওই রাতে রেখে আসে, রাত্রে একজন রং করতে গিয়ে মিস্ত্রিও মারা গেছে, বৃষ্টিও আসছে, বৃষ্টিতে পিচ যেটালে যে পিচও পড়ে গেছে। কমসে কম একটা পিচ যদি একটা 1 কিলোমিটার রোডে দিতে যান কিবরিয়া ভাই, কমসে কম 4-5 লাখ টাকা তো এমনি রাখবে রং সহ। পিচ নতুন করে ঢালাই দিতে হবে পিচ করে, আর ছিল প্রায় 7 কিলোমিটার উপর রোড, তাও কিছু হয়নি আমার বাবা। ওকে, তারপর কি হলো? ওনার টাকার কিছু দরকার ছিল আরেকটা কাজ উঠানোর জন্য, 16 লাখ টাকা, প্রায় 25-26 লাখ টাকার দরকার ছিল কাজটা উঠানোর জন্য। মানে একটা কাজ নিবে, আরেকটা কাজ হাতে নিলে না আবার দাঁড়া যাবে বলতেছে। তো কাজটা নেওয়ার জন্য কিছু ঘুষ কিছু দিতে হয় আর কিছু দিবে। তো গাড়িটা বিক্রি করে ফেলে, তখন আমি বলি আবু গাড়িটা বিক্রি করতেছো, তখন আমি বলছে তুমি চুপ থাকো না, গাড়ি বিক্রি করছে একটা হবে, চিন্তা করো না। ঠিক আছে, উনি আমাদের বুঝতেই তো না যে উনি যে কোথায় পৌঁছায় গেতেছে। আচ্ছা, উনি কোথায় পৌঁছায় গেতেছে উনি আমাদের বুঝতে দিতেছে না। তো আস্তে 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 এই 2011-এ একদম মানে ঘরে একদিন দেখি যে হামতাম আব্বুর সাথে আম্মুর সাথে চিলেছি। তা আমি কিছু মাথা না ঘামা কম্পিউটার নিয়ে বসা লাউডলি স্পিকার দিয়ে গেম খেলতেছি। তো মা আইসা 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 বলতেছে তুই কি খাবি না? আমি খাবো না, আব্বু খাক। আব্বু খাইছে, পরে বলতেছে যে তা আব্বু খাইবো না, আব্বু অনেক টেনশনে আছে। কি হয়েছে আম্মু? তোমার তো আর ইন্ডিয়া যাওয়া হবে না, আর তোমার পড়ালেখা মনে এখন দেশই করতে হবে। আমি মিলবই তো না, জুলিয়াস সিজার পড়ছি ক্লাস 7-এ, আর এখানে এসে দেখবো যে অক্সফোর্ডে মাত্র ক্লাস 9-এ প্লাবন পড়তেছে জুলিয়াস সিজার। মা আমার দ্বারা হবে না। তো বলতেছে এখন কি হবে না কি হবে না আমি কিছুই বুঝি না, অনেক লস করছো, অনেক কিছু করছো, এখন তোমার আমি আর কিছু তোমার বাবা এফোর্ড করতে পারবো না। এই কথা শুনে তো বাবা আরো ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, মানে মার উপর খুব ক্ষিপ্ত। তো ক্ষিপ্ত পরে মানে আমি আব্বুরে বুঝাবো কি হয়েছে তুমি আমাকে বলো, বলতে তো পারো তুমি আমার, কিছু হয়নি। পরে দেখতাম কি যে বাবা আগের মতো নাই, চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেছে, আগের মতো নাই। যে ব্যক্তি আগে সকালে ঘুমে দিয়ে উঠতো, নাস্তা খেত, বেরোতো, দুপুরে বাসা আসতো, একটু রেস্ট, আবার সন্ধ্যাবেলা যেত, রাত্রে বাসা ফিরে যেত। অনেক সময় রাতে যদি বাসা না ফিরে ফোন দিত যে আমি ফিরবো না আজকে। ওই তখনই দেখেছে বাবা মোবাইল নিছে, 96-এর 95-এ মোবাইল নিছে। ওনার ফ্রেন্ড ওনাকে জাপান থেকে প্যানাসোনিক একটা মোবাইল গিফট করছে। তখন 60 টাকা মিটার লাইন ছিল। ফট করে আমি একদিন দেখি আমাদের এখানে ফলপট্টি আছে, ফলের বাজার আছে, তো দেখি উনি বসে রেখেছে। তা আমি গিয়ে বলতেছি যে বাবা কিছু টাকা হবে? তো বলছে কি যে কত টাকা? তুমি ঘর বলতে পারলাম না, এখানে আসছো। আমি এখনই লাগবো, একটু বাইরে যাবো। কত টাকা? আমি বললাম যে হবে 3-4 হাজার টাকা হইলে হবে। কারণ যে আগের হ্যাবিটটা রয়ে গেছে, আমার একটা হ্যাবিট রয়ে গেছে আগে, যে তা না বলতেছে 3-4 হাজার টাকা। তখন উনি পকেট থেকে তখন 1,000 টাকার নোট না 2টা 500 টাকা বের করে বলছে আপাতত এটা নিয়ে যাও। আমি বলছি আপাতত নিয়ে যাবো। তাও উনি আমাকে মনে কষ্ট না দিয়া, মানে পাশে ফলের দোকান থেকে, ফলের দোকানদার থেকে কার থেকে, মানে উনি ঠিক আরো 2,000 টাকা নিল, নিয়ে এসে আমাকে দিল। পরে আমি নিয়ে আসলাম বসুন্ধরা সিটি আসলাম। একটা ফ্রেন্ড হইলো আর্সেন গেট থেকে, মানে আমাদের এলাকার পাশে থেকে একটা মেয়ে বন্ধু হলো। তো ও আস্তে আস্তে আমার সাথে একটু জড়াইলো, আমার একটা ব্যবহার দেখা, একটাই দেখা না। কিন্তু তখন কি আপনার বাবা কি বললো যে কি কি ঘটনা ঘটেছে? বাবা কেন কিছুই বলতেছে না, উনি কিছুই বলতেছে না। তো আমি আমার ওই ফ্রেন্ডকে নিয়ে একটু ঘুরি ফিরি, ওইদিকে যাই, বসুন্ধরা সিটিতে আসি, ছবি দেখি, ওকে না একটু সারাদিন সময় দিই। এই ফাঁকে আমার ফ্রেন্ড যেগুলো ছিল ওগুলো সবাই বাইরে চলে গেছে। তো আমি যেতে পারতেছি না, আমার একটা মনটা খারাপ যে আমার বাইরে, আমি ওর বাইরে চলে যাই। তখন আইসা রাত্রে বলতেছি বাবা সবাই তো একজন লন্ডন চলে গেতেছে, কে অস্ট্রেলিয়া চলে গেতেছে, এখন আমার কি করতেছ? তখন বাবার কি কিছু না বললা হঠাৎ খায়া ঘুমাইতে চলে যায়। তখন আম্মু আমাকে সব ভাইঙা বলে যে আমার বাবা 1 মাসের ভিতর কমসে কম 5 থেকে 6 কোটি টাকা ক্যাশ নাই, ক্যাশ
5 থেকে 6 কোটি টাকা, এত টাকা নষ্ট হলো কিভাবে? ওই যে আপনার প্রথমে খেলো, দেখা গেছে যে ওনার একটা হ্যাবিট ছিল কি, মানে উনি তো কাঠ খেলতো। মানে জুয়া? হ্যাঁ, জুয়াকেও একটা কাঠ খেলতো, মানে অফিসিয়ালি ভাবে যে লোকাল না তো বা হাইফাই না, মানে লোকাল না অথবা কিছু না, মানে এক বোর্ডে এরকম দেখছি যে আমি এরকম, মানে এখন লোক বলে আর কি, যে 3 কার্ড না কি কার্ড এখন যে গেমসে খেলা হয়, জুয়ার অভ্যাস ছিল, ঠিক আছে। হ্যাঁ, এই অভ্যাসটা ছিল আমার বাবার। তো উনি ওইখানে প্রায় এক বছর 16 লাখ, এক বছর এরকম 30 লাখ, এক বছর 28 লাখ, এরকম ওনার ক্যাশ সব টাকা উনি আগে থেকে নষ্ট করছে আর কি, এটা কেউ জানতো না। সেজন্য আর কি মা ক্ষিপ্ত যে তুমি আগে টাকাগুলো এরকম নষ্ট করছো, আমাদের ইন্ডিয়া ঘুরতে নিয়ে গেছো, যখনই গেছো 3-4 লাখ টাকা নিয়ে গেছো, তোমার কি মানা করতো না? ছেলে যা চাইছে তাই কিনে দিতেছো, না করতেছো। আর একটা ছেলে হয়েছে, আরেকটা ছেলের জন্য তুমি তাও এই ছেলে ওরেও তুমি বলছো, এই ছেলেও তুমি এভাবে পারবা, তুমি পারবা, কিন্তু এই টাকাগুলো এভাবে নষ্ট করো না। আর বাবা একটু ঘরমি ছিল যে হ্যাঁ টাকা গেতেছে, টাকা তো আসবেই নি, আবার কামাইতেছি না, আসবেই নি, কিন্তু সময় তো আসলে এক থাকে না, এটা বাবা বুঝতে পারে নাই। তো লাস্টের মুহূর্তে আমি বুঝতে পেরে আমি একদম টোটালি ঘরে থেকে 2012-এ টোটালি 2011 শেষ দেখতেই টোটালি সবকিছু নেওয়া বন্ধ করে দিল। তখন আপনি কি ইন্ডিয়াতে? না, আমি দেশে, আমি আর যেতে পারলাম না, ওই যে মা বলে দিল। পরে ওখান থেকে স্কুল থেকে ফোন দিল, তো বাবা কথা বলার আগে আমি স্যারকে বললাম যে স্যার আমার অনেক অসুবিধা বাংলাদেশে, আমি আসতে পারবো না, মানে আজীব একটা দিয়া বললাম আমার অনেক অসুবিধা, আমি আসতে পারবো না। তখন বললাম যে আচ্ছা ঠিক আছে। তো বাবার খুব মাইন্ড আপসেট ছিল, এত শখে পড়াইলাম, কিছু তো একটা করতে হবে ওর জন্য। তো একদিন উনি কার ধারা, কারণ একটা মানুষ যেহেতু এরকম ভাবে করে আসছে, একজনের সাথে একজন পরিচয় হয়, কিভাবে আজকে আপনার সাথে আমার সাথে পরিচয় হয়েছে, কালকে আমার দ্বারা একজনের সাথে পরিচিত হবে। তো এরকম উনি বললো যে বাংলাদেশে কোম্পানি আসছে, এই অপারেটর হিসাবে লোক নিতেছে, তুই কি ইংলিশে কথা বলতে পারছ? ইংলিশ তো মুখের বাঁচবই না, তুমি কি বলো, চাই চলো একটা ইন্টারভিউ দেবো। তো আমি যাই, গিয়ে ইন্টারভিউ দিই। ইন্টারভিউতে খুব ভালো রেজাল্ট আসে, মানে মাউতারে খুব ভালো একটা রেজাল্ট আসে, কিন্তু এখানে একটু ডোনেশন চাই। তো ডোনেশনে উনি ক্ষিপ্ত হয় যে আমি এত কিছু করে, এত কষ্ট করে, এত খাটনি করে ছেলেকে পড়াইলাম। ওই ডিরেক্টরের সামনে বলছে অনেক কষ্ট করে ছেলেকে পড়াইছি, কিন্তু এই ছেলেরা আমি ঘুষ দিয়ে আমি কাজ করাবো না, ওই না আমি ওকে আর কি করাবো না। তো বললো যে আচ্ছা ঠিক আছে ফাইন, তাই সব বললো। তো আমি এসে করলাম কি বাসায়, মানে আমার খালু আছে, ছোট খালু আছে। তো উনি তখন আর স্টেডিয়ামে, কমলাপুর স্টেডিয়ামে এই চাইনিজে যে ব্যাটারি রিক্সা বাইকগুলো আছে না, গ্রাম অঞ্চলে চলে, তো বিক্রমপুর সাইডগুলোতে খুব চলে। তো আমাদের এলাকার এক ভাই, উনিও দোকান দিছে, আর আমার খালু এক দোকানে চাকরি করে। তো খালু চাকরি করতে করতে খালু এক্সপেন্সে একটা দোকান দিয়ে আসছে। তো খালু বলতেছে আমারে, শাওন তুমি আমার দোকানে এসে বসো, তাহলে কাজও শিখতে পারবা, একটা এক্সপেন্সও হবে, তোমার তো একটা ভবিষ্যৎ আছে। আমি বললাম ঠিক আছে, কবে আসতে হবে? তোমার যখন মন চায়, আমি কালকে চলে গেছি। তো মারা বললাম মা আমি যাই। তো মা বলতেছে খাবি কি? আমি অসুবিধা হইব না, খালু তো আছে। মানে কি আপনি লেখাপড়া ছেড়ে দিলেন তখন? হ্যাঁ, ছেড়ে দিলাম। এই মানে এটা কতটা বিশ্বাসযোগ্য যে যেখানে আপনাকে দার্জিলিং এ পড়াচ্ছে সেখানে রাতারাতি আপনাদের অবস্থা এতটা খারাপ হয়ে গেল যে আপনাদের দেশে পড়ার মতো অবস্থা ছিল না, নাকি আপনি পড়াশোনাই করলেন না? কোনটা আসলে? আমি পড়াশোনা করলাম। এটা আপনার বাবা মেনে নিবে? আমি বাবা আমাকে বলছে যে তুমি এখানে পড়তে পারো। আমি বলছি যে না, আমি আর পড়বো না এখানে। আচ্ছা, আমি দেশে পড়বো না। ওখানে ছিল ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছিলেন ওখানে না, ইন্টারমিডিয়েট দিতে পারিনি। এখানে এনে ভর্তি করে পড়াতে চাচ্ছিল, কিন্তু আপনি পড়েন না? আমি পড়িনি। আচ্ছা ঠিক আছে, ওকে। কত সালের ঘটনা এটা? এটা 2011। ঠিক আছে, তারপর? তো তারপরে আমি বললাম যে ঠিক আছে। আমি গেলাম সকাল 9টা 9:30 বাজে উঠা, বাসে উঠে গেলাম। প্রথম লাইফে ফার্স্ট বাসে উঠি, পাবলিক বাস। হ্যাঁ। তো হেল্পার বললো কোথায় নাম? আমি বললাম ওই যে কমলাপুর স্টেডিয়ামের সামনে। বললো আচ্ছা ঠিক আছে। তো নামলাম এখানে, নাই আমার খালুকে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম যে খালু আমি আসছি, আপনি কই? আমি এখানে। তুমি ভিতরে সোজা আসতে থাকো, আমি দাঁড়িয়েছি। সোজা গিয়ে দেখলাম যে খালু আছে। খালু আমাকে আরেকটা দোকানে জয়েন করে দিল, তুমি এখানে শিখো, দেখো। তো এখানে আমার স্যালারি ধরা হলো ফার্স্ট চান্সে 4,500 টাকা। আচ্ছা। তো আমি কাজ করতেছি, ফাট করে 1-1:30 হবে, ফোন আসছে। আমি আর কি ঘরে, আমার লোকটা বলতেছে যে এই কার্টুনগুলো এভাবে গুছাইবা, অথবা ব্যাটারিগুলো এভাবে গুছাইতে হবে। একটা ব্যাটারি 35 কেজির এভাবে উঠাইতে গেলে উঠাইতাম, মাইনে নিছি তখন আর কি। করলাম, সবকিছু করতেছি। করার পরে খালু দৌড়ে আসছে। আইসাই ওই আমার যে বস ছিল
ওকে বলতেছে যে ভাই একটু ওরে আজকে বাসায় ছাড়তে হবে। কয় কেন আজকে জয়েন করলে আজকে ছাড়াই নেবেন, এরকম কর্মচারী দিলে কি হবে নাকি? তখন খালু বলছে না একটা সিরিয়াস বিষয়, ওরে জানায় না, ওর বাবা আর কি এটা হয়েছে, ওর বাবা স্ট্রোক করছে। তো আমার খালু বললো যে 100 টাকা দিয়া বলতেছে তুমি এখান থেকে রিক্সা নিবা, রিক্সা নিয়ে তাড়াতাড়ি বাসায় যাও। আচ্ছা, আমি বললাম যে খালু কেন রিক্সা দিয়া আবার 100 টাকা দিয়েছে? বলছে না তুমি যাও তো। তাই আমি বললাম খালু আমার আছে ভাড়া। বললো না তুমি নিয়ে যাও, আমার নিতে শরম কিছু, তুমি নিয়ে যাও। তো আমি নিয়ে গেছি, রিক্সা নিয়ে গেছি, বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে দেখতেছি যে বাবা কিভাবে বিশেষ করে এবার সরিছে যে আমি দেখা যে আমার বাবাকে আমি কখনো এইভাবে শোয়া দেখিনি। মানে ফ্রাস্ট্রেটেড। মানে আমি ওই যে ওইখানে যদি আমি হার্ট পেশেন্টই হইতাম আমি হয়তো মারা গেতাম। এবার সরিছে যে আমি সামনে বললাম যে কি হয়েছে, শুনছি বাথরুম পড়েছ, চিন্তা কিসে তোমার? পরে উনি এক হাত দিয়ে আমার কান্নাটা বুঝে দিতে পারতেছে না। পরে নাক নিঃশ্বাস নিল। পরে আমি বললাম যে আমার কিছু কি হয়েছে? পরে আমি বললো যে তোর জাঙ্গিরকে আসতেছে, দেখি কি হয়, মানে ব্রেনে স্ট্রোক করছে। বাস আমার তো মাথা তখনই ঘুরে গেছে। যখন আমার বসে জোর করে বললাম যে আরেকদিন দেখ মোটিভেশন করতে, তাহলে ভালো হবে না। আর যে জায়গায় গেছি ওখানে দেখছি ফরেনাররাও আসে, চাইনিজরাও আসে, আমি দেখি যদি ভালো লাগে তাহলে কিছু করব। তো বলতে আবু মানে কিছুই বলে না। তখন আমুরে আর কি দুপুরবেলা নাকি খাইতে বললো, এই পরের দিন বলছে আর কি আমুরে যে ছেলেকে না কত স্বপ্ন দেখছি, ছেলে নিজে গাড়ি চালায়, কতজনের গাড়ি ভেঙে দিচ্ছে, রিক্সা ভাঙছে, আমি নিজে জরিমানা দিয়ে আসছি, মা পৌঁছাইছি ওর লেগা মাসের কাছে, আর এই ছেলে আজকে কাজ করব। পরে মা বলতেছে যে তুমি পালছো এখন, ওরও তো শিখা দরকার, শিখুক। তখন কি খুব কাজ করি, শিখি। তো আমি যখন ইনকাম করা শুরু করি 6 মাস পরে পাশের লোক আমার একটা দেখা মানে মার্কেটিং এর একটা ভ্যালু দেখা আর স্পোকিং দেখা মানে দেখতেছে কি একটা চাইনিজ আসছে, একটা ডিক্টেটর নিয়ে আসছে, ওকে 3000 টাকা দিতে হবে সারাদিন। এখন বসের সামনে বসে রয়েছে, এখন এই বাড়িটাই চলবে না। ও একটা কথা বলছে এরকম যে মানে ও চাইনিজটা বুঝতে পারে না, কিন্তু ও যে ইংলিশ আমার বসকে বলতেছে যে ব্যাটারিটার প্রাইস এত, কিন্তু ওইখান থেকে কমিশন খাইতেছে, আবার আমার বসের থেকে কমিশন খাইতেছে। আচ্ছা, তা আমি ফট করে বললাম যে না ভাই আমাদের ব্যাটারিটা চলবে না, আমরা এই ব্যাটারিটা নিব না। তো ডিক্টেটর বলতেছে আপনি কি? তো আমার বস বলতেছে ও আমার কর্মচারী, আমার দোকান থাকে। মানে পরে আমি বললাম যে ভাই ইংলিশটা শুধু আপনি না, ইংলিশটা অনেকজনই জানে। এখন ভ্যান গ্যারেলার ABCD পারে, 1 2 3 পারে মোবাইল টিপতে টিপতে। পরে বলছে আপনি ইংলিশে কথা বলতে পারেন? হ্যাঁ বুঝতে পারি, কথা বলতে পারি, কোনো ফ্যাক্টই না। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, আমাকে সে এরকম করে না। পরে পাশের এক ইম্পোর্টার আমাকে বলতেছে পরের দিন, উনি আমাদের এলাকার পাশেই থাকে, আমি আগে জানতাম না। তো কবির ভাই বলে রাখা ভালো, খুব একটা অমায়িক মানুষ। উনি রানিং আমাকে বলতেছে শাওন তুই আমার দোকানে চাকরি করবি? আমি বললাম ভাই আপনার দোকানে চাকরি করবো, আর দোকানে চাকরি ছেড়ে দিয়ে বেতন দেয় কত? আমি 4,500 ভাই, কাউর খরচ, গাড়ির ঘরের খরচ কিছুই না ভাই, কিছুই দেন। আমি না, আমার দোকানে সব 5,000 টাকা চাকরি বেতন দিব, আর একটা গাড়ি বিক্রি হইলে 100 টাকা কমিশন তোর, আর পার্টি যদি তোর কিছু দেয় এটা পার্টি দিলে দিল, না দিলে না দিল। আমি ঠিক আছে, কার যাতা দিল তোর সাথে আমার সাথে একসাথে, তো গাড়ি ভাড়া লাগবো না, আমি থাকি জুরেন, তুই থাকবে প্রস্ত বলা পাশাপাশি, জুরেন থেকে গাড়িটা বাসায় চলে যাবি। তো এরকম করতে কি বেরোবে 2013 আসলো। আমার কাকারা আমার বাবার সাথে খুব মিসবিহেভ করে, খুব মিসবিহেভ করতে থাকে। তো এক পর্যায়ে এরকম চলে যায় কি আসলে আব্বু একটু দুপুরে ঘুমাইতে যেত। একটা মানুষ একটা পর্যায়ে থেকে কেন করে আপনার বাবার সঙ্গে? মানে ওই যে বাবা বলছিল যে বাড়িটা তো আর কি করছি, যেহেতু ভাইরা তোরা থাকবি না, তোরা 3 জন আছো, আমরা 4 ভাই, যেহেতু 4 তলা বাড়ি করছি, তোরা 3 ভাই থাকিস না, আমি তো দিনে চলে যাবো, একটা কথা বলা হয়েছিল আর কি। কিন্তু যেতে পারে না বলেই মিসবিহেভ শুরু হয়। তো মিসবিহেভটা শুরু, আর আমাদের ফ্ল্যাটটা তো করছে আব্বা একদম আর 4 রুমের একটা ফ্ল্যাট, আবার অ্যাটাচ বাথরুম, সাথে একটা অ্যাটাচ টেরিস গার্ডেন। মানে দাদার বিল্ডিং ভাঙা হয় নাই, দাদার বিল্ডিং এর সামনে বাবা দোতলার উপর একটা গার্ডেনের মতো করছে আর কি। তো ওই বিষয় না ছোট একা শুধু দাবি করে পুরা বাড়ি আমার, যাকে মারছে আর কি আমি, পুরা বাড়ি আমার। তো সবাই যাই এখনো বলতে থাকে, এগুলো ইগনোর করে চলি। তারপরে বলতেছে যে ওনারা এটা দুপুরে ঘুমাইতেছে, তো উপরে থাকতো কাকা, তো উনি পর্যন্ত মানে ইট দিয়া নাহলে কিছু দেয়া খুটখুট খুটখুট আওয়াজ, আর আওয়াজ যেটা আবু ঘুমাইতে পারতো না। তো করলো কি এলাকায় ভিতরটি নতুন একটা বিল্ডিং উঠতেছে, তো আবু বাড়ি এলাকায় বললো যে আমি ভাড়া আসতে চাই,
ভাড়া হবে নাকি। লোকটা জানে না যে আমাদের বাড়ি আছে, তো লোকটা ভাড়া দেয়। লোকটা বেশ ভদ্রলোকই, ভাড়া দেয়। নতুন আমাদের এলাকায় আসে প্রবাসী, ভাড়া দেয়। তা আমরা উঠি, তো নিজের বাড়ি ছেড়ে আরেক বাড়িতে উঠলাম। তো একসময় ভাড়া বাইরে যায়, 2 মাসের ভাড়া বাইরে গেল। কিন্তু মান্থলি কিছু টাকা আসতে থাকে, সাইড থেকে কিছু টাকা আসে। আবুর শুভাকাঙ্ক্ষী আছে কয়েকজন, সাইড থেকে টাকা দেয়। তো লাইসেন্সটা ছিল তখন আর কি। তো লাইসেন্সের উপরে আমার আব্বুর এক বন্ধুর ছোট ভাই মানে কাজ নেয়। তারপরে বাবা হঠাৎ একদিন, আমি চাকরি করতে হতে চাকরিটা ছেড়ে দেই। চাকরিতে বেশ ইনকাম হয় আমার, ভালোই কামাই। আর একটা কথা বলি এখানে, মাঝখানে একটা কথা বলি আমি, যারা শুনতেছে অথবা অনেকজন শুনতে পারে অথবা শুনতে পারতেছে, শুনতে চাইতেছে না। আসলে আসলে টাকা যখন কামানো, একটা পুরুষ যখন টাকা কামায় তখন তার চিন্তা করা উচিত যে তার কিছু হইলেও কিছু রাখা উচিত। সবকিছু যে ছড়ায় বিটায় শেষ করে ফেলবে তা না, কিছু হইলো তার নিজের জন্য, নিজের স্বার্থের জন্য কিছু হলো রাখা উচিত। আমি এখন যেটা বুঝি, তো এরকম অনেক টাকা কামাই, কিন্তু কি করে, ওই যে টাকা আসছে, 5টা মুরগি কিনছি, আচ্ছা দেখা হয়েছে। আগে দেখতাম আব্বু নিয়ে আসো 10টা মুরগি, 5টা মুরগি, এরকম আমারও শখ জাগে না, টাকা থাকলে যে বাবা দেখছি আমিও নিয়ে যাই। তো একদিন 5টা মুরগি কিনছি, বাবা হঠাৎ পুরো চেঁচামেচি, কেন কিনতে যাওয়া, তোমার পকেট খরচ চলে নাকি? আমি বলছি বাবা আলহামদুলিল্লাহ আমার পকেট খরচ ভালো চলে। মিথ্যা কথা বলবো না, আমার মনে হয় পার মান্থ যদি 5,000 টাকা বেতন হইতো, আমি পার মান্থ 25 থেকে 35,000 টাকা মনে আমি এমনি ইনকাম করতাম। আপনি যে প্রসঙ্গে ছিলেন আপনার চাচাদের নিয়ে তারপর কথা আমার বলছেন। কাকাদের সাথে মিল হলো না, বাবা বাড়ি ছেড়ে দিল, শান্তিতে ঘুমাইতে পারে না। তো বাড়িতে বাড়ি ভাড়া আটকেলো 2 মাস। তো এলাকায় কিছু কুনিটিক থাকে না, তো আমার কাকা তো খারাপই আর কি 2টা। তো ওনাদের বাড়ি লারে পরে এলো যে ওনার সাথে আর অনেক খারাপ অথবা ভালো মন্দ রাজনীতিবিদদের মানুষের সাথে মিলা দিলা, দেখবেন একদিন না একদিন আপনাকে বাড়িতে আসবো। তো লোকটা দেখলো অবশ্যই ওনার ফ্রেন্ড রাজনীতিবিদ থাকতে পারে, আসতে পারে বাসায়, এটা দোষ নেই, তো কারো দোষ না, কোনো আসামি তো আসে না। জি। তো তারপরে এরকম দেখে লোকটা একদিন হট করে বলে ভাড়াটা, তা আবু বলছে যে এক কাজ করেন ভাই, কয় না ভাই বলেন, ভাড়াটা আপনি আমার থেকে 2 মাসের চাইবেন, 1 মাসের না, 5 মাসেরটা একবারে নিবেন। আমাদের সিস্টেমে ছিল একবার, ওই যে 5 মাসের টাকা একবারে নেন, 10,000 টাকা জমছে, 5 মাসে 50,000 টাকা নেন, নিয়ে যান আপনি। তারপরে আমরা থাকলাম এখানে 6 মাস। 6 মাস থাকার পরে একদিন বিল দিল। পরে ওই লোকটা এসে বলতেছে যে ভাই আপনারা আমাদের বাড়িটা ছেড়ে দেন, আমার এক আত্মীয় আসবে, ওরা বলে রাখছি, ওরা আমি ফ্ল্যাটটা দিই, একটা মিথ্যা কথা বল আর কি। আচ্ছা। পরে বাবা বুঝাও না বুঝার বান্ধবীরা বলে আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, 1 রাতের ভিতর এলাকার ভিতর বাড়ি যোগান আমার কোনো একটা কথা বললো আর কি। আমাদের সকালে বলে যে আমি চলে যাই, রাত্রে এসে দেখি এই বাড়িতে ঢুকতে নেই, বাইরের দারুণ বলে ভাই আপনি তো বাড়ি ছেড়ে দিছে, ওই পাশে চলে গেছে। ফোন ঘুরে আমু কিলো বাবা এই বাসায় এসে পড়ে যে এই লোকের বাসায়। বলছো কেন? এই ভাই সাথে দিয়েছে তো বাবার সাথে জানি কি, ঠিক আছে থাক, কোন ঝামেলা জড়ায় লাভ নাই, চাকরিজীবীতে আছি। দেখে আগের দিনটা তো আমারও মন চেয়ে আমার ছোট ভাইটা কিছু পায় নাই। আসলে আমার ছোট ভাইটা কিছুই পায়নি আমাদের অনুযায়ী। কালকে ওর বার্থডে গেছে, 100 টাকা ছিল পকেটে, দিছি কেক খাইতে, মানে ও কিছুই পায়নি। আমি চিন্তা করে ওই বাইরেলা কি বলছে না বলছে কোনো কিছু তো মাথায় কামাই না। তো আমি চলে আসার পরে আব্বুরে কিছু বলে না, তো ফাট করে একদিন স্ট্রোক করে, প্রথম স্ট্রোক করে। তো আমি খুব ঘাবড়ে যাই, মানে আমার বাবা আমার কোলে স্ট্রোক করছে, মানে উনি স্ট্রোকের অবস্থায় বলতেছে যে একটু আস্তে ধীরে যা। আমরা গাড়িতে চলতাম তখন আমার বাবার আমি সিএনজি দিয়ে নিয়ে যাই, যেখানে আমার একটু জ্বর আসলে ছোটবেলা আমি শুনছি আমার মা বলতো, যখন বাবা মারা গেছে কান্না করে বলছে, তোর একটু হাঁচু জ্বর আসলে তোর বাপে দৌড়া নিয়ে এমআর খান স্যারের কাছে নিয়ে গেতো ধানমন্ডিতে তোরে, যে স্যার আমার ছেলের ঠান্ডা লাগছে না জ্বর লাগছে। মানে এখন মনে পড়ে থাক সব কথা। তারপর বাবাকে মিটফোর হসপিটাল নিয়ে যাই, তখন পালস ছিল 5। আমার তো একটা কম, মানে প্রচুর কম পালস, 5 অনলি 5, মানে ভাবছি যে এটা মানে হারা ফেললো, মানে এরকম আর কি। আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে কি চাবো আর আমি কাছে কি চাবো, মানে আমার তো হাত পা সবই কাঁপতেছে যে আমার এটাই সব সম্পদ, এই চলে গেলে তো আমার জীবনে আমার এখন করুমটা কি আর কি। পরে ফট করে দেখি যে না বাবা সুস্থর দিকে দেখলাম, রাত্রে ডাক্তার এসে সুস্থ দেখলো, তো বললো না ঠিক আছে অসুবিধা নেই, কিন্তু 1 সপ্তাহ রাখবো আমরা ট্রিটমেন্টে। তো 1 সপ্তাহ থাকলো, এর 1 মাস না যাইতেই আবার সেকেন্ড স্ট্রোক করলো।
সেকেন্ড স্ট্রোক করলো। সেকেন্ড মানে এই, অর্থের চিন্তায় চিন্তায় এরকম এরকম হতো। অর্থের চিন্তায় চিন্তায় মানে আমির থেকে ফকির হলে যে অবস্থা অবস্থাটা হয়। আর দেখা গেছে ঘরে আমি যখন সামগ্রী কিছু নিয়ে আসতাম খাবার, উনি পছন্দ করতো খুব, ক্লাব স্যান্ডউইচটা খুব পছন্দ করতো। আমি দেখতাম কোনো সময় সময় ডিসেন্ট থেকে অথবা কোনো ভালো একটা আমাদের যাত্রাবাড়িতে শহীদ পার্ক রোড আছে একটা, ওইখানে 90 ডিসেন্ট আছে, ওইখান থেকে পিৎজা আনার জন্য একটা স্যান্ডউইচ, আর ছোট ভাইয়ের জন্য একটা কেক, 4-5টা কেক, মানে দেখ সারাদিনে 1500 টাকা 2000 টাকা ইনকাম হয়েছে, ওই 1000 টাকা এখানে আর কি কেনাকাটা করছে। কোনোদিন খালি হাতে বাড়িতে ফিরতাম না। তো বাবা এটা ফলো করতো। তো একদিন একটা দুর্ঘটনা ঘটাই আমি। তো ঘটনার পরে বাবা খুব রাগ হয়ে আমারে বলে চাকরি টাকরি করা লাগবে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আর করি না। তো করে আসার পরে সেকেন্ড স্ট্রোক হইল। সেকেন্ড স্ট্রোকের সময় আজব ঘটনা, উনি একা হাইটা গেছে। আচ্ছা, উনি একা হাইটা আর্মি ক্যাম্পের গেট পাড়া রিক্সা নিয়ে উনি মিটফোর হসপিটালে গিয়া উনি ইসিজিতে বসছে যে আমার হার্টের ব্যথা উঠছে, দেখেন তো কি হয়েছে। ডাক্তার বলছে আপনি তো স্ট্রোক করে ফেলছেন, আপনি আসলেন কিভাবে, আপনার সাথে কি আসছে, কাউরে বলে না বলে আসছে। তো যখন আমার বাবা সেকেন্ড স্ট্রোকে তখন হসপিটাল থেকে খবর দেয় আমার মাকে, তখন আমার মা, আমার এক চাস্তো ভাই আছে, চাস্তো ভাই আমার ফোন করে বলে ভাইয়া তুমি কই, বললাম যে ভাই আমি তো আসি, বাইরে আছি। বলছে ভাইয়া যেটা তো স্ট্রোক করছে আবার। তো আমি তখন এখান থেকে উঠে আবার যাই দৌড়া হসপিটালে গিয়ে দিয়ে বাবা বসে রয়েছে, বেডে বসে রয়েছে। আবু কি হয়েছে, কথা বলে না আমার সাথে বেশ একটা। বাসায় নিয়ে আসলাম ওনাকে আবার 4-5 দিন পরে। তো ডাক্তার একদম সাফ, মানে আপনি সিগারেট ধরতে পারবেন না, আপনার চাটাও বেশি খেতে পারবেন না। আচ্ছা, স্মোক করতো? হ্যাঁ, আবু একটা বলতে গেলে চেন স্মোকার ছিল। আচ্ছা, ডাক্তার না করে দেওয়াতে তো আমার কাকা, সবাই তো আর একরকম হয় না, তো দুষ্কাকার আর কি, যারা সৎ কাকা বললেন তাদের আপন বলতে হবে। তারা এখন একটু ভাবলে আমাকে, যদি আমি 3 বেলা 2 বেলা খাই, তো আমার ওই সচ্চাচারে আমার খাওয়াইতেছে আর কি বলতে গেলে। আমি বলি যে কি করতে কি হয়, কি করা যায়, তুমি একটা কিছু করো, এভাবে চললে হবে আবু, তুমি একটা অপারেশন করাও, কি করো, কয় কিছু হবে না, চিন্তা করো কেন। আর আমার ছোট ভাইটার নাম হইলো সোয়েব, কিন্তু ওরা আমরা পিপি বলে ডাকি আর কি, আদকেরা পিপি বলে। তো বলে ওর দিকে একটু খেয়াল রাখবে, এটাই। তো দেখা গেছে কি স্ট্যান্ডে বসে, মানে চৌরাস্তা বসে রয়েছে, দোকানদারকে বলতো এক কাপ চা দে, কবে রং চা আছে, কিন্তু পাশের জন্য যখন দুধ চা খায় উনি ক্ষিপ্ত হয়ে বলতেছে তুই পাশের জন্য দেশ, আর তুই আমার দেশ না কে লেগা, আপনার দিব না, আপনি তো অনেক টাকা পায়। মানে মানুষের কি ইগনোর করে কি, মানে ওনাকে দিবে না, ওনাকে একটু রাখতে যেতেছে মানুষ। তো উনি বুঝতে পারে। তো একদিন নাকি আমাদের এলাকার একজন, মানে আমার জেঠা হয়, আবুতে বয়সে বড়, ওনার ওপেন হার্ট সার্জারি হয়েছে। তো উনি আব্বুরে বলছিল যে একটা সার্জারি করাও, অসুবিধা কি, 2-2.5 লাখ 3 লাখ টাকার মতো লাগে, একটা সার্জারি করায় ফেলো। তো এই ডিসেম্বর 7 তারিখে আব্বুর মৃত্যুবার্ষিকী গেল, আচ্ছা 4 বছর হলো। তো উনি বুধবার দিন বলছে আব্বুরে যে ভাই আমার মনে হয় আমি আর বাঁচবো না। ওকে। তো এই শনিবার দিন রাত্রে মনে করেন আমি আসছি বাসায়, কাজ শেষে, কাজ করি না, মানে বেকার হয়ে গেছে, আসছি বাসায়। তো বাহুবলী ছবি দেখাইতেছে, বাহুবলী পার্ট 1 তখন দেখাইতেছে, ছবি শেষ, ভাত খাওয়া শেষ হইলো। তো দেখি আব্বু, আমি কাবু তোমার ওষুধ হইলে আমি ভাত নিয়ে কম্পিউটার দেখি আর করি গা, তোমাকে না খা, ওইটা বাবার শেষ কথা ছিল। খাইলাম, খায়া ওখান থেকে বের হলাম, বের হইয়া সর্বোচ্চ 15 মিনিট, কি ভাই সর্বোচ্চ 15 মিনিট একটু কুলি টুলি করে পানি টানি খাইছি, মেন ডোরটা দেখলাম লাগাইছি কিনা, কারণ নিজের সবাই ভাইটা বাড়ি হলো আরেক বাড়ি, চেক করে আমি মাত্র বিছানায় এসে, আমার ছোট ভাইটা তখন 4 বছরের, ও মাত্র আর কি আমার সাইডের, ওর একটু সাইড করে দিয়া কম্বলটা দিলাম, দিয়ে আমি মাত্র সাইড হয়েছি। এর ভিতরেই ফাট করে, মানে একটা আওয়াজ আসলো, করে একটা আওয়াজ আসলো, কানটার ভিতরে এরকম ভাবে লাগলো যে ওই ঘর থেকে তো, আর আমু চিকে দিছে, সাথে সাথে ওই ঘরে যাওয়ার পরে মানে বাবা এক পাল দিয়া মানে কোলে, মানে ধরছিও না কিভাবে যাবো কি। তো বলতেছে যে উনি, আপনি দেখলে বুঝবেন উনি এভাবে বসছে ভাই, স্ট্রোকের ওই ঘরে আইকে গেছে, মানে শেষ আর কি। বলতেছে যে কই পিপি কোথায়, ছোট ভাই, আমার ছোট ভাইকে আদর করে পিপি বলে, যে ও কোথায়, ও কোথায়, আমি বলছি আছে তো ঘুমা রয়েছে। মানে ফট করে আমার কাকা ফোন দেই, কাকা এই অবস্থা, হসপিটালাইজ করতে হবে। কাকার সাথে সাথে দৌড়ায় আসে,
সব কাকে আসে, আইসা নিয়ে যায়, হসপিটাল নিয়ে যাই। নিয়ে যাওয়ার আমি গেছি আব্বুর সামনে, তো ডাক্তার আইসা পালস 13-14 দেখতেছে। তো উনি ইসিজি থেকে মানে ওই ডাক্তারকে বলতেছে যে বেড়ে যাবে, তো প্রায় শেষ স্যার। তো শেষ করলো, তো যখনই বেড়ে গেল, মানে ওনার ব্যথা তো সহ্য হইতেছে না, কিন্তু উনি তো বলতে পারতেছে না। কিন্তু আমি সামনে গেছি, আমার এরকম ভাবে কিভাবে একটা ধাক্কা দিল, মানে হাত দিয়া। আর চোখ, মানে আমার বাবার চোখ, মানে আমার বাবা আমাকে একটা কথা শিখাই গেছে যে জীবনে তুমি হাসি আর চোখ গরম কাউরে দেখাইবে না তোমার। তো উনি যখন আমাকে ধাক্কা দেওয়ার পর চোখটা দেখলাম, মানে এই চোখ আমি আগেও যখন দেখছি যে যখন রাগ করতো উনি, যে উনার রাগে যে উনি যে ই করতেছে, ওনার চোখ এরকম বড় হয়ে, মানে আপনার আমার 4 চোখ মিলে এরকম চোখ, মানে চোখ বড় হয়ে গেছে। উনি অক্সিজেন দিতেছে, উনি রাখতেছে না। ডাক্তার ওনারাকে শোয়া, মানে 2টা ডাক্তার হাত ধরছে, আর আমার 2 কাকা 2 পা ধরছে। একজন আরেক ডাক্তার এসে কাঁধ ধরছে, কাঁধ ধরে ওনাকে উনি মাস্ক রাখবেই না। যখন মাস্ক আমাকে সরাই দিল, সরাই দেওয়ার পর ডাক্তারের দিক তাকে আমাকে, আমার দিক তাকে বলতেছে, লাথিও দিতেছে আমার, মানে ডুঙ্গি পরাও বুঝতে পারেন, লাথিও দিতেছে আর কি। তা আমি ভাবছি যে হইতে পারে আমি থাকলে দেখা গেছে একটা যে কাছে মানুষ থাকে, সে সামনে যদি কষ্ট পায়, সে আরো একটু কষ্ট পাইতে পারে। কারণ আমারও মাথায় খুব সমস্যা আর কি, একটা সমস্যা ছিল, তাও বাবা এরকম ভাবতো। তো এই আমি বেরোয় শুধু সিঁড়িতে বসলাম, 3-4 মিনিট 5 মিনিট হবে, বাবাকে নিয়ে আসলো লাশ হিসেবে। নিয়ে আসার পরে শুধু এতটুকুই জানতে ইচ্ছা ছিল যে কিছু তো বলতা, এত আদর করছো, এত কিছু দিছো, কিছু বলতা। একটা মেলি নিয়ে ঘটনা ঘটছিল আমার সাথে, কিভাবে জিজ্ঞেস করবেন, র্যাব অফিসে আমাকে রাত্রে আটকায় রাখছে, আমাকে পানিশমেন্ট দিছে, আমাকে শুধু 5 ঘন্টা আটকায় রাখতে পারছে। বাবা বের করে নিয়ে আসছে, তাই তো? হ্যাঁ। ওকে, আমরা ছোট্ট একটা বিরতি নেব। বিরতির পর আবারও ফিরে আসছে আজকের এই জীবন গল্পে। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। ছোট্ট একটা বিরতি শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। ছোট্ট একটা বিরতির পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্পে। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গেই রয়েছি। যেখানে আমরা ছিলাম, আমি কথা না বাড়িয়ে আপনার কাছে আবার ফিরছি। তারপর কি হলো? বাবা মারা গেল। তারপরে বাবা মারা যাওয়ার 3 মাস ভালো ছিলাম, সবাই একটু ভালোভাবে দেখতো। তো এই 3 মাস পর থেকে আমাদের একদম ডাম্প হয়ে গেলাম আজকে এন্ড অফ দিস, এখন পর্যন্ত কেউ 2 টাকা দেওয়া সাহায্য করে না, অথবা যারা উনার দ্বারা কাজ শিখছে, আমি সামনে ওনাদের কাছে গেছি যে কাকে একটা কাজ দেন, একটা কাজ দেন। আমি এরকম না যে বাপের নাম নিয়ে চান্দা উঠা খাইতে চেয়েছি, একটা কাজ দেন, কাজ করে খেলে হকালে টেকা খেলে আল্লাহ খুশি হইব, একটা কাজ দেন। ওনারাও কাজ দেন। মানে তখন বাবার ওই কথাটা, মানে এরকম এখন এরকম ছোট ভাইটা, মেজো ভাইটা, ও লাস্ট স্টেজে এসে পড়াশোনা শেষ করে ও বন্ধ করে দিল। এখন ও নিজে ধরে টিউশনি করে, টিউশনি করে ছোট 1,500 টাকা পায় ধরে টিউশন থেকে। ওর এই 1,500 টাকা ওর দেখা গেছে আমি কিছু কন্ট্রাক্টে কাজ নিলে নেই, যেহেতু দেখা গেছে কন্ট্রাক্ট কাজ এরকম পাই কিছু হালকা পাতলা। যদি কন্ট্রাক্টের কাজ বলতে, কন্ট্রাক্ট কাজ বলতে যদি আপনি বলেন যে বিশ্বাস করে দেয়, যেহেতু যে শাওন তোমার এই জিনিসটা এখান থেকে ওই জায়গায় পৌঁছে দিয়ে আসো, ঠিক আছে, আমি আপনাদের কিছু চাবো, চাইলাম আর আপনি আপনার মুখ দিয়ে বলেন যে ক্লিয়ার হলাম না, সেটা কি বৈধ না অবৈধ সেটা তো আপনাকে বলতে হবে। না, ওটা আপনার অবশ্যই আপনাকে, আমি যখন জিনিসটা নিব আপনাকে জিজ্ঞেস করবো না যে জিনিসটা কি। তো তখন এরকম দেখা গেছে কেউ এরকম
আমার অনেক একটা ভাই আছে, ও একটা ফার্মে আছে, ফার্মে চাকরি করে। তো আমাকে অনেক সময় বলতো যে একটা গাড়ি ঠিক কর, ওই ট্রলি নিতে হবে, খাবার ভুসি নিতে হবে। তো এখান থেকে আর কি বুঝতে পারছি। করতাম। এক্সট্রা কাজ করেন আপনি? Extra কাজ। Contact কাজ না, এক্সট্রা কাজ, Extra- কাইন্ড অফ কন্টাক্ট। এক্সট্রা কাজটা করি। কিন্তু এখন পর্যন্ত মানে আমার আপন কাকাদের বাবা এত করছে, মানে ওদের ছাদ নাই, ছাদ করে দিছে, সবকিছু করে দিছে, পানির মোটর লাগাই দিছে, সবকিছু করে দিছে। কিন্তু ওই বাবার মিলাদ পড়াবে, আমার কাকা আমারে বলতেছে সবার সামনে, মানে আমি মহল্লার এক দোকানে আমি সদাই নিতেছি, আসিস মিলাদ আছে, আর আমার তো খেলা আছে, আমার তো বাবা গেছে, কিন্তু উনার খেলা নাই যে উনার আজকে উনার বাবার মৃত্যু আসে, উনি জানে উনার বাবার কবরস্থানে, মানে এতটুকু মিলাই। এরকম বলি অনেক সময় আমি রাগ কইরা ঘরে, যে আব্বা মুখ কাছে কিছু বলতো না কেন, কষ্ট চাপায় রাখতো কেন, উনার লস তো জীবনের দিকে চাইনি। দরকার বললে পড়তাম না, দরকার বললে কিছু আইসা এখানে কিছু করতাম, ওনার সাথে থাকলে তো কাজ শিখতাম, লোকের সাথে পরিচিত হইতাম, ঢাকা শহর চিনতাম ভালো করে, অল্লিগুলি চিনতাম ভালো করে। তখন মার সাথে এখন আমি আমার মার সাথে প্রায় 2 বছর ধরে কথা বলি নেই, ঝগড়াঝাটি নিয়ে। মা আমার সাথে কথা বলে না, আমিও বলি না, আমার কাজ নাই। একটা ছোট মেজো ভাইটাও বড় হয়েছে, প্রায় 22-24 বছর হয়ে গেছে। ও আর কি শেষ মেরে কথা বলে যে এত এত লুটাইছে পুটাইছে, এখন কোনো কাজ করে না, কিছু করতেও পারে না। মানে সেজন্য আমি ঘরে ওই আমার রুমেই শুধু আমি ঘুমাই, খাইলে খাই, না খাইলে না খাই। যে পর্যন্ত পকেটে টাকা থাকে সবাই জিগে যে কেমন আছো। যেমন এমনও বন্ধু দেখছি যে পকেটে টাকা আছে, সারাদিন আমার পিছিয়ে ঘুরছে। না, কিন্তু আমি একটা জিনিস জানতে চাই, আপনার বাবার কোটি কোটি টাকা ছিল, সিচুয়েশনটা এখন এমন হয়ে গেল যে আপনাদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই, কিচ্ছু নাই, এটা কিভাবে মানুষ বিশ্বাস করবে? মানুষ বিশেষ করবে আসলে বাস্তব মানুষ দেখতেছে যা, আমরা কারো থেকে কিছু লুকা রাখি না। কিন্তু এগুলো জিরো হলো কিভাবে? জিরো আপনার হলো বাবার- লাস্টের দিক দিয়ে আপনার যে লাইসেন্সটা ছিল, আমি এটা আগে ফোন করার পর আমার যখন জিজ্ঞেস করছিল, লাইসেন্সটা ছিল আপনার যে কিভাবে আপনার এই পজিশনটা করতে একটা লাইসেন্স লাগছে, ট্রেড লাইসেন্স যেটাকে বলে। আর তো আমার বাবার যে লাইসেন্সটা, এই লাইসেন্সটা হলো আপনার কন্ট্রাক্টেড লাইসেন্স, খুব হেভি। তো উনি একজন ওনার থেকে এই কাগজটা নিছে, আমি আপনার কাগজটা দিছি, তো আপনি আমার থেকে নিছেন যে শাওন কাগজটা দাও, আমি একটা কাজ করি, তোমার কিছু পার্সেন্টেজ দিব। আমি বললাম যে কিভাবে পার্সেন্টেজ দরকার নাই, আচ্ছা থাক, আপনার ইচ্ছা, আপনি থাকলে দিয়ে, না থাকলে, আর যদি আপনার পোষাইতেও দিয়ে, না পোষাইলে ভাই কত টাকার ইনকাম হয়, যান নিয়ে যান। তো উনি করছে কি, কাজ কইরা আমার নাম পাল্টা, মানে এনি হাউ এনি প্রসেস, এটা ভাঙা বলবেন না, সবাই বুঝতে পারবে, এনি প্রসেস ওই জায়গা থেকে। আগে যেমন আমরা ক্লু লাগাইতাম উপরে সাদা, কিছু লিখতে গেলে মিস্টেক হয়ে গেছে, ক্লু লাগাই মানে আপনার লাইসেন্সটাকে সামহাও উনি পাইরেট করছে, পাইরেট করে আমার নাম উঠাই দিয়ে ওনার নিয়ে শোনার নিয়েছে। এটা তো সম্ভবই না, এটা কিভাবে সম্ভব আপনার? আমি জানি না কিভাবে করছে। তো ওইটা নিয়ে লাস্টে যখন আমি ওনাকে, উনিও এখন বাইচানি, দেখেন আল্লাহর কি ইশারা, উনি এখন বাইচানি, উনি আমার বাবার পা ধরে কান্না করতেছে আর বলতেছে যে আমি আপনার সাথে অনেক বড় অন্যায় করছি, আমারে মাফ করে দেন। একটা রঙের কাজ নিয়ে আর কি ঝগড়া বিবাদ, কি মানে ছোট ভাই ছিল আর কি হিসাবেই, মানে ওরা বলছিল এই রং নেই, রং কর, আর কাগজটা কিন্তু ঠিক মতো রাখিস, ট্যাক্স কিন্তু ঠিক মতো দিস, কারণ যেহেতু নামটা আমার উপর, তো ট্যাক্সও দেয় নাই। উনি কাজ করছে আর 2 নম্বরের কাজ করে দেখা গেছে যে হলুদ আর কালো রং মেরে দিয়েছে, যেখানে অল টাইম বুড়ঙ্গা বিজে লাল আর সিলভার চলছে। এটা মানে যেহেতু আপনার ছোটবেলা যদি যা থাকেন তো দেখবেন এই সাথে আমল থেকে লাল আর সিলভার এরকম চলছে। তো আবু বললো আর কি, আবু আমার সাথে শেয়ার করছিল কথাটা। তো ওই লোকটা এখন জীবিত নাই, মারা গেছে। উনি আমি বলতে পারবো যে আমার বাবা বাড়ি করতে পারছে, উনি বাড়ি মাত্র পাইলিং করছে, উনি মারা গেছে। আপনারা এখন থাকেন কোথায়? মানে নিজের বাবার করা বাড়ি? নিজের বাবা করা বাড়িতে থাকতেছি, কিন্তু খুব দুষ্ভাবে থাকতেছি। দেখা গেছে পানিটাই নামতে হইতেছে, কাকারা পানির ব্যবস্থাও দিতেছে না, কিন্তু মোটর কিন্তু বাবার কিনা, টাঙ্কি কিন্তু বাবার কিনা, সবকিছু আমার বাবার। বাবা মারা গেছে কত বছর? আপনার 2014-এ মারা গেছে, আর এখন 2018। আপনাদের যে জীবন গল্পটা, এখানে আসলে আমি যেটা বুঝি যে ভুল যদি বলি আপনার কথা অনুসারে, সেটা হচ্ছে আপনার বাবার ভুল। জি, আপনার বাবা একসময় উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। উনি একসময় আসলে কিছু অনৈতিক নেশা, আমি যেটা বলি, যেটা হচ্ছে জুয়ার কথা আপনি যেটা বলছিলেন, কার্ডের, এটাই আসলে তাকে শেষ করে দিয়েছে। কিছু লস
এবং একটা সময় কোটি কোটি টাকার মালিক হয়েও সেই অর্থে তেমন কিছুই রেখে যেতে পারেনি। এবং আপনি দার্জিলিংয়ের মতো একটা জায়গাতে থেকে একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করার পরেও আপনার ইন্টারমিডিয়েট পাশ করার সৌভাগ্য হয়নি। এটা হচ্ছে আপনার কথা। আপনার গল্প বলার যে ধরন, সেখানে অফকোর্স অনেক মানুষেরই প্রশ্ন আসবে। আমার কাছে নিজেরই কাছে মনে হয়েছে, যেটা মানে পার্সোনালি খুব কনসেন্ট্রেশন ধরে রাখাটা খুব মুশকিল, কারণ খুব স্ক্যাটার্ড। আপনি অনেক বিষয়ে হাইড করেছেন, বলেননি, আপনার ফ্যামিলি সম্মানের কারণে হোক বা যে কোনো কারণেই হোক না কেন। আর গল্পটা আমার কাছে যে খুব বেশি বিশ্বাসযোগ্য মনে হয়েছে তাও আমি বলবো না, সেটা গল্প বলার প্যাটার্নের কারণে। কিন্তু এটা ঠিক যে কিছু বিষয় ঘটে গেছে আপনার জীবনে যেটা সত্যি সত্যিই দুঃখজনক এবং সেখান থেকে শিক্ষণীয় আছে। শিক্ষণীয় বলতে আমি যেটা বুঝি সেটা হলো, একজন মানুষ একসময় আমির থাকলে সে পথের ফকির হতে পারে। আমরা যেমন দেখেছিলাম জসিমের জসিমের নাম শুনেই আজকে মানে জসিমের নাম উচ্চারণ করেই আজকের এই গল্পটা শুরু হয়েছিল সামহাও। এবং শেষে এসেও তার কথাটাই বলতে চাই, কারণে যে জসিম যেমন জিরো থেকে হিরো হয়েছে, তেমনি এরা হিরো থেকে জিরো হয়েছে। একটা কথা আছে যে সৃষ্টিকর্তার খেলা বোঝা বড় দায়, যে আজকে সকালবেলায় যে আমির, সন্ধ্যাবেলায় সে ফকির। নবাব সিরাজউদ্দৌলার ঘটনাও কিন্তু ঠিক এরকমই ছিল না? ওখানে বোধহয় এই গানটা ব্যবহার করা হয়েছিল। তো আসলে এটা মানব জীবনেরই খেলা। তবে এটা ঠিক যে মানুষ যে জিনিসটাই পায় সেটা তার আসলে কর্মের রেজাল্ট। মানুষ আপনি লটারিতে আসলে বড়লোক হওয়াটা কখনোই এক্সাম্পল হতে পারে না। মানুষ বড়লোক হয় সেটাও পরিশ্রম করি, কাজের মাধ্যমে। মানুষ বড়লোকত্ব বা যাই বলি না কেন, অর্থ সম্পদ, বিত্ত বৈভব, সেগুলো হারায়, সেগুলো তার কাজের ফসলই। এইটাই মানুষের অনেক কিছুই শেখার আছে, তবে কোনো কিছুই আসলে স্থায়ী নয়। মানে আপনি এখন যেরকম ছোটবেলায় গাড়ি বাড়ি কোনো কিছুরই অভাব ছিল না, ওই জায়গাটা যেমন এখন দুঃস্বপ্নের মতো মনে হয়, ঠিক একইভাবে সত্য যে আগামীকালকে আপনি যে আবার তার চেয়ে ভালো পজিশনে থাকবেন না, এটা অনিশ্চয়তা না বেসিক্যালি। তো কি মনে হয়, মানে আপনি এই গল্পটা কেন বললেন? আপনার আজকের এই লাইফ স্টোরি বলার পেছনের কারণটা কি? মানে আপনার জায়গা থেকে কি বলার আছে? আমার জায়গা থেকে এটুকুই বলার আছে যে এখন যেহেতু আমাকে কেউ দেখতে পারতেছে না, আর কিভাবে দেখতে পারতেছে, আসলে জিনিসটা হলো এভাবে যে যারা এখন আমার বয়সে চাকরিতে ঢুকছে অথবা কোনো ব্যবসাতে ঢুকছে, অথবা আমার বন্ধুদেরকে আমি বলতেছি টাকা আছে, ওই যে আমরা চিন্তা করতেছি যে আজকে 10 টাকা কামাইছি, এই 5 টাকা খাই, 5 টাকা জমাই, না 2 টাকা খা, 8 টাকা থো, তাহলে কালকে তার 3 টাকা খাইতে পারবি। মানে এটা আমার ফ্রেন্ডদেরকে এভাবে বললাম, আর সব লিসেনারকে মাইন্ড করবেন না, তুই করে বলে ফেললাম। সবাই আপনারা এই কথা চিন্তা করবেন যে মানুষের আসের সময় অনেক সময় একটা কথা শুনি যে যায় কাল ভালো আর আসে, যায় খারাপ আসে ভালো, অথবা যায় ভালো আসে খারাপ। সো আমরা এখানে এন্ডিং করব। সো প্রিয় শ্রোতা, এই হচ্ছে আজকের এই জীবন গল্প। এক ধরনের ঢেউহীন, নদীতে স্রোতহীন একটা জীবন গল্প। এটা আসলে ওর বাবা যদি বেঁচে থাকতো তাহলে ওর বাবার মুখে শুনলেই হয়তো বা সবচেয়ে ভালো হতো, কিন্তু যেহেতু ওর বাবাটা বেঁচে নেই, সেহেতু সন্তানের যতটুকু দেখেছে বাবাকে, বাবার যে দোর্দণ্ড প্রতাপ, অর্থের সেটার যে নুয়ে পড়া গল্প, সে অর্থে বলার দিক থেকে অবশ্যই চার্মলেস, কিন্তু অবশ্যই অনেক বড় লেসন আছে। আমার মনে হয় যে আজকের এই জীবন গল্পটাকে আমরা সেই লেসনের জায়গাটা থেকেই নিই, যে এক সময়ের যে আমির সে আগামীকাল ফকিরও হতে পারে, এক সময়ের যে ফকির সে আগামীকাল আমির হতে পারে। সুতরাং কোনো মানুষকেই যেন আমরা তার বিত্ত বৈভব দেখে এমন কোনো সিদ্ধান্ত না নিই যেটা আসলেই আমাদের নিজেদের জন্য ক্ষতিকর। আমার মনে হয় আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি, বিকজ দিস ইজ আ ভেরি মেসেজ লাইন স্টোরি। শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের মধ্যে এখানে শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন। শুভরাত্রি।